8 মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। ম্যামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যামের কবরের দিকে তাকালাম আর ভাবলাম ম্যাম তো ওখানে শায়িত আছে, তাহলে ম্যামের আইডি চালাই কে? তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে SMS করলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরেই দেখি রিপ্লাই আসলো, লেখা ভেসে উঠল, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনি কে? আরে আইডির মানুষ তো 8 মাস আগেই মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কারণ উনি আমার সবকিছু ছিল, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। হি ওয়াজ মাই লাইফ। তো এভরিওয়ান, তোমরা কিছু বুঝতেছো না তো? তো চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে 8 মাস আগে ফেক আইডি থেকে আমার কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তড়িঘড়ি করে আইডিটা লগ আউট করে দিলাম। এখন অনেকটা ভয় লাগছে, যদি ম্যাডাম জানতে পারে তাহলে একটা মারও মাটিতে পড়বে না, কারণ ম্যাডাম অনেক রাগী। কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে, প্রথম দেখাতেই উনার প্রতি 3 কেজি ক্রাশ খেয়ে বসে আছি। যাই হোক, আপনাদের পরিচয় দিয়ে নিই, আমি রাকিব, এবার অনার্সে ভর্তি হয়েছি বগুড়া আজিজুল হক কলেজে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি, কিন্তু একটু দুষ্টু আর চঞ্চল স্বভাবের আমি। আর যাকে প্রপোজ করলাম ওনার নাম পরি, নাম যেমন পরি দেখতেও তেমনই পরির মতো। আমি মূলত কলেজে প্রতিদিন যাই ম্যামকেই দেখতে। পড়ার সময় ম্যামের কথা মনে পড়তে ফেক আইডি দিয়ে ম্যামকে ওই কথাগুলো বললাম। সামনে আমার মাত্র এক্সাম, তাই একটু পড়তে হচ্ছে। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, এই রাকিব ওঠ বলছি, না হলে পানি এনে বিছানায় ঢেলে দিব। আমি বললাম, আম্মু দাঁড়াও না, আর একটু ঘুমাই, খুব সুন্দর স্বপ্ন দেখছি। আম্মু বলল, দাঁড়া, তোর স্বপ্ন আমি বের করছি, এক্সাম দিতে যাবি কখন? বলে আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো। আমি তখনই উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আম্মুর গলায় রাগ থাকলেও মায়া বেশি, মাথায় তখনও একটা আতঙ্ক ঘুরছে। পরি ম্যাম আমার ফেক আইডির সেই আই লাভ ইউ মেসেজটি দেখছেন কিনা? যাই হোক, ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিলাম। কলেজে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু একটাই টান, পরি ম্যাম আর বোরিং এক্সাম। তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে এক্সাম হলে ঢুকতেই বুকের ধুকপুকানি দ্বিগুণ। পরি ম্যাম এসেছেন আগেই, টিচার ডেস্কে বসে কি যেন দেখছিলেন, চোখ মুখ গম্ভীর, কিন্তু আমার চোখে ঠিক যেন একটা জ্যোতির মতো লাগলো। এই চোখ দিয়েই আমাকে ঘায়েল করে দিতে পারে। হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতেই আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবেন। এক্সাম চলছিল, অথচ আমার খাতা সাদা, মন ভর্তি শুধু পরি ম্যামের মুখ আর গত রাত্রে সেই SMS এর ভাবনা। ম্যাম কি আমাকে চিনতে পারবে? হঠাৎ ম্যাম আমার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি লিখছো না কেন? ম্যামের কথায় থমথম হয়ে বললাম, আসলে ম্যাম কিছু মনে পড়ছে না তো। ম্যাম বলল, টেনশন করো না, ভেবেচিন্তে উত্তর দাও। আমি বললাম, ওকে ম্যাম। এক্সাম শেষে সবাই বেরিয়ে গেল, আমি একটু ধীরে ধীরে ম্যাডামের পিছনে। ম্যাম আজকেও শাড়ি পরে এসেছে, মনে হয় আমাকে মেরে তবেই ক্ষান্ত হবে ম্যাম। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। যাই হোক, আরো কিছুক্ষণ ক্যাম্পাসে থেকে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল হাতে নিয়ে ফেক আইডিতে লগ ইন করলাম। তারপর ইনবক্সে ঢুকে দেখলাম মেসেজ ডেলিভারেড হওয়া, কিন্তু সিন করেনি। বুকে হালকা আশা আর ভয় দুটোই ঢেউয়ের মতো খেলে গেল। না, হয়তো মেসেজটা দেখেনি, কিন্তু যদি পরে দেখে ফেলেন। আমি একবার ভাবলাম আইডিটা ডিলিট করে দিই, কিন্তু তখনই আবার মনে হলো, না না, যদি কোনো একদিন অলৌকিকভাবে ম্যাম মেসেজটা দেখে। তাই আর আইডিটা ডিলিট করলাম না। পরের দিন যথারীতি আবার এক্সাম দিতে গেলাম। এভাবে এক্সামের ঝামেলা 7 দিন পার হয়ে গেল। আইডিতেই 7 দিন ঢুকিনি। পরীক্ষার সেই দিনে পরীক্ষা দিয়ে এসে বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার গোসল করে নিলাম। গোসল করে একেবারে রাতের খাবার খেয়ে আসলাম। রুমে শুয়ে আসি, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। একটাই চিন্তা মাথায় ঘুরছে, এই 7 দিনে পরি ম্যাম কি আমার মেসেজটা দেখছেন? ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। ভয় আর কৌতূহল একসাথে বুকের মধ্যে কিল মারে। অবশেষে সাহস করে ফেক আইডিতে আবার লগ ইন করলাম।
ইনবক্সে ঢুকেই আমার দম বন্ধ হয়ে গেল, কারণ দেখলাম ম্যাম এসএমএসটা সিন করেছেন, আর ঠিক নিচে একটা রিপ্লাই, কে তুমি? গলা শুকিয়ে গেল এক মুহূর্তে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কে আমি? এই প্রশ্নের উত্তর তো দেওয়াই যায়, কিন্তু দিলে তো ধরা পড়ে যাব। কিন্তু প্যাচ মেরে একটা তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম, একজন অনাকাঙ্ক্ষিত মানুষ যাকে আপনি চোখে দেখেন না কিন্তু মন দিয়ে খোঁজেন। মেসেজ পাঠিয়ে সাথে সাথেই আবার লগ আউট করে দিলাম। না জানি ম্যাম আবার কি পাল্টা প্রশ্ন করে বসেন। তারপর ফোন রেখে ম্যামকে কল্পনায় নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকলাম। আজকে পরি ম্যামের ক্লাস আছে, তাই তো আমি আজকে তাড়াতাড়ি এসেছি। আমার এক বন্ধু আছে নাম সাকিব, ও আজ আসেনি, তাই একাই জানালার পাশে 3 তলার ক্লাসে বসে আছি। ভিতরে ভিতরে ম্যামকে দেখার জন্য একদম আগুন ধরেছে। ম্যাম ক্লাসে ঢুকলেন, আজও এক অসাধারণ সাজে, গাঢ় নীল শাড়ি, হালকা কাজ করা ব্লাউজ, কানে ছোট দুল আর চোখে গম্ভীর একটা মায়া। মনে হচ্ছিল পুরো ক্লাসের আলো নিভে গেলেও ওনার সৌন্দর্যের আলো ফুটবে। আমি জানালার পাশের বেঞ্চে বসে চুপি চুপি একটা কবিতা লিখলাম ফোনের স্ক্রিনে। যেন অজান্তেই সৃষ্টি হয়েছে কোনো পরী, যার চোখে হারিয়ে যায় শত কবি। কোনো বনে নয়, সোনালি শাড়িতে ঢাকা স্বপ্ন বন্যা। সেই ম্যাম আজ ক্লাসে এসে বসেছে, মন কাড়া রঙে ভরা। কবিতাটা লিখে আমার ফেক আইডিতে লগ ইন করলাম। তারপর কবিতাটা টাইপ করে ম্যামের ইনবক্সে পাঠালাম। তারপর সাথে সাথে আবার লগ আউট। ম্যাম পড়াচ্ছেন আর মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে তাকাচ্ছেন। আমার বুক ধুকপুক করছে। হঠাৎ ওনার ঠোঁটের কোণে একটু হাসি টের পেলাম। উনি কি কবিতাটা পড়তেছেন? হয়তো পড়ে হাসতেছেন। কবিতাটা পড়ে ম্যাম আশেপাশে তাকাচ্ছেন আর ভাবছেন কে এরকম কবিতা পাঠাচ্ছে। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে আবার ক্লাসে মনোযোগ দিলেন। আমিও একটু মুচকি হাসলাম। তারপর ক্লাস শেষ হতেই আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কিরে ক্লাস কেমন লাগছে? কিছুই তো জানালি না। আমি বললাম অনেক ভালো আম্মু। আম্মু বলল, কিরে প্রেমে টেমে পড়ছিস নাকি? আমি আম্মুর কথা শুনে কাশতে লাগলাম। কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, আম্মু কি বলে এগুলো? বলে আমি উপরে চলে গেলাম। আম্মু জোরে বলল, কেউ থাকলে জানাতে পারিস কিন্তু। রাতে খেয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম ধরছে না। রাত প্রায় 12টা বাজে। চারিদিকে নিঃশব্দতা। জানালার পর্দে একটু দুলছে বাতাসে। বিছানায় শুয়ে আমি ফোনটা হাতে নিয়ে আবারও ঢুকে পড়লাম আমার সেই রহস্যময় ফেক আইডিতে। লগ ইন করতে ইনবক্সে ঢুকে আমার চোখ আটকে গেল, কারণ পরি ম্যামের একটা নতুন মেসেজ। কে তুমি? বলছো না কেন? আমি মুচকে আসলাম। পরি ম্যাম রিপ্লাই করেছেন। ভাবতেই বুকের হার্টবিটটা জোরে লাফাতে লাগলো। ম্যাম অ্যাক্টিভই আছে, তাই আমি দ্রুত এসএমএস টাইপ করলাম। আমি বললাম, পরিচয় দিয়ে জাদুটা শেষ করা যাবে না ম্যাম। তখন আর আপনি এই কবিতাগুলোকে খুঁজবেন না, তার চেয়ে বরং অচেনা থেকেই থাকি আপনার ছায়ার পাশে অদৃশ্য হয়ে। মেসেজ সেন্ড হওয়ার কিছুক্ষণ পরেই পর্দায় ভেসে উঠল, পরি ম্যাম ইজ টাইপিং। একটু পর ম্যামের রিপ্লাই এলো, তুমি কি আমার কলেজের ছাত্র? আমার আশেপাশেই থাকো? ম্যামের রিপ্লাই দেখে আমার বুকটা ধড়াস করে ওঠে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি বললাম, আপনার প্রতিদিনের হাঁটায় আমি দৌড় দেখি, আপনার চোখে রাগ দেখি, আর তার নিচে লুকানো ক্লান্তি। এইসব যে জানে সে কি অপরিচিত হতে পারে ম্যাম? কিছুক্ষণ চুপচাপ। তারপর ম্যাম আবার লিখলেন, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। আমি বললাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বলল, তুমি আমার রাগ খেয়াল করো। আমি বললাম, আপনি রাগেন ঠিকই, কিন্তু জানেন ম্যাম, আপনার রাগের নিচে যে কোমলতা, সেটাই আমাকে কবি বানিয়েছে। ম্যাম একটু হাসি দিয়ে বলল, তুমি কি সব মেয়েকে এভাবে কবিতা পাঠাও? আমি বললাম, নেই প্রথম কাউকে নিয়ে এভাবে কবিতা লেখা। ম্যামের আর কোনো রিপ্লাই আসে না সেই দিন, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে আম্মু চেঁচিয়ে ওঠে আর বলে, এই রাকিব, সারাদিন মোবাইলে কি করিস? পড়তে বসিস না? আমি বললাম, কই না তো আম্মু। কলেজে পৌঁছে আমি খেয়াল করলাম পরি ম্যাম লাইব্রেরির করিডোর ধরে একে একে হাঁটতেন। কাঁধে বইয়ের ব্যাগ, হাতে একটা রুল করা নোট খাতা। আলো আঁধারির মধ্যে তার চেহারায় একটা অদ্ভুত শান্তি। আমি দ্রুত মোবাইল বের করে ফেক আইডি লগ ইন করে লিখলাম, খোলা চুলে আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম। 5 মিনিট পর ম্যাম এসএমএস সিন করে আশেপাশে তাকাতে লাগলো, আর আমি তখন লুকিয়ে পড়লাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি পরি ম্যাম ইজ টাইপিং। ম্যাম বলল, তুমি কি লাইব্রেরিতেই আসো? আমার সামনে আসো না কেন? আমি বললাম, সময় হলে ঠিক আসবো। ম্যাম বলল, কবে সময় হবে? আমি বললাম, আমি নিজেও জানি না, যখন জানবো তখন বলবো। কলেজের লাইব্রেরির সামনে কিছু সময় অপেক্ষা করে আমি আমার নিজের ক্লাসরুমে ফিরে এলাম। মনটা কেমন যেন উড়ু উড়ু লাগছিল। হঠাৎ আমার কাঁধে একটা চিমটি। পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধু সাকিব। সাকিব বলল, কি রে ভাই, কি ব্যাপার? তোর প্রেমে পড়ার গন্ধ পাইতেছি। আমি বললাম, ধুর পাগল নাকি, এইসব তোর ভুল বোঝা। সাকিব বলল, তাই নাকি? তা ফোনটা দে তো একটু দেখি। আমি বললাম, না, ফোন দেওয়া যাবে না।
সাকিব বলল, এই তো ধরা খেয়ে গেলি, এখন বল মেয়েটাকে। আমি বললাম, প্রমিস কর কাউকে বলবি না। সাকিব বলল, ওকে প্রমিস। আমি বললাম, পরি ম্যাম। সাকিব চোখ কপালে তুলে জোরে বলে উঠল, কি? আমি বললাম, আরে আস্তে শালা। সাকিব বলল, কি বলিস এইগুলো? আমি বললাম, কেন বিশ্বাস হচ্ছে না? সাকিব বলল, তুই যে জিনিস বিশ্বাস আবার হবে না, কিন্তু ভাই তুই যেটা করছিস সেটা কিন্তু ভয়ানকও হতে পারে, যদি ম্যাম জেনে ফেলে তুই সেই সদ্য কবি। আমি বললাম, জানলে তখন দেখা যাবে, এখন তো শান্তিমতো প্রেম করতে দে। তারপর আর কথা না বাড়িয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আমি আর সাকিব কলেজ ক্যাম্পাসের আমতলায় বসে আছি। এখানে বসে ঠান্ডা হওয়ায় মনটা আরো উদাস হয়ে গেল। পকেট থেকে ফোন বের করে আমি আবারও ঢুকে পড়লাম সেই আইডিতে। একটা নতুন কবিতা লিখলাম ম্যামের জন্য। চোখের নিচে ক্লান্তির ছায়া, তবু মুখে রাগের ধোয়া। জানি না আপনি কে, শুধু জানি এই রাগের মাঝেও বেঁচে থাকি আমি। কবিতাটা পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই পরিম্যাম অনলাইনে আসলো, আর সাথে সাথে আমাকে রিপ্লাই করলো। পরিম্যাম বলল, তোমার কবিতার মধ্যে মাদকতা লুকিয়ে আছে, বারবার নেশায় পড়ে যাচ্ছি। এখন আমি তোমার কবিতার জন্য অপেক্ষা করি, এটা কি ভালো না খারাপ জানি না। আমি বললাম, ভালো মন্দের হিসাবটা যদি মুছে ফেলেন তাহলে আপনি অবশ্যই আমাকে খুঁজে পাবেন ম্যাম। পরিম্যাম বলল, তুমি কি শুধু কবিতাই লেখো নাকি আরো কিছু করো? আমি বললাম, গল্পও লিখি ম্যাম। ম্যাম বলল, ওকে তোমার গল্পের পেজ দাও। আমি মনে মনে বললাম, এই কাম ছাড়ছে, গল্পের পেজ দিলেই তো ধরা খাবো, এখন কি করি? তখন ম্যাম আবার জিজ্ঞেস করলো, কি হলো দাও? আমি বললাম, ম্যাম আপনার ইনবক্সে গল্প পাঠিয়ে দিব এক সময়। ম্যাম বলল, কেন পেজ দিতে সমস্যা কোথায়? আমি বললাম, আছে পরে বলবো। ম্যাম বলল, ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম। এসেই ঘুমিয়ে গেছি। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজকে ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি, তাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। কখন যে রাত হয়ে গেছে টেরই পাইনি। ফোন বের করে দেখি 9টা 19 বাজে। রাতে বাসায় ফিরতে ঘটে গেল আর একটা ঘটনা। রাস্তায় আসার সময় ফাঁকা রাস্তা পেয়ে আমাকে ছিনতাইকারী ধরলো। তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম আর বললাম, দেখেন আপনারা সব নিয়ে যান, শুধু আমার এই ফোনটা নিয়েন না। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও তারা আমার কথা শুনলো না। তাই বললাম, অন্তত সিমটা দিয়ে যান, কিন্তু সেটাও না করে দিল তারা। আমার কাছে আর কিছুই নেই। আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম। আমাকে এই অবস্থায় দেখে আম্মু জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে রাকিব, মুখটা এমন কালো হয়ে আছে কেন তোর? আমি বললাম, না আম্মু তেমন কিছু না, ফোনটা ছিনতাই হয়েছে। আম্মু বলল, কি বলিস, ছিনতাই হয়েছে? কোথায়, কিভাবে? আমি সব খুলে বললাম। আম্মু একটু শক্ট হয়ে গেল, আবার রেগেও গেল। এত রাতে বের হওয়া উচিত হয়নি, সেটা নিয়েও কিছু কথা শুনতে হলো। কিন্তু আমার মন খারাপ ছিল অন্য কারণে। ফোনটাই ছিল ম্যামের সাথে কথা বলার একমাত্র সম্বল। রাতে ঘুম আসছে না, ফোন থাকলে ম্যামের সাথে কথা বলতে পারতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। অনেক রাতে ঘুম আসছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর কলেজে গেলাম না। মনটা ভীষণ খারাপ। খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আসি আর ভাবছি, ম্যাম কি আমার কবিতাগুলো মিস করে নাকি শুধুই টাইম পাস? এভাবে 3 দিন কেটে গেল। 3 দিন আমি কলেজে যাইনি। এইদিকে ম্যাম ভাবছে, কি ব্যাপার, 3 দিন ধরে ছদ্মবেশী কবি অনলাইনে আসে না কেন? সে কি কোনো বিপদে পড়ল? আমিও যে তার কথাগুলো খুব মিস করছি, কিন্তু কেন? আমি তো তাকে চিনিও না ঠিকভাবে। তাহলে কি আমি ওকে ভালো, না না, এটা কিভাবে সম্ভব? ছেলেটা সম্ভবত আমার ছোটই হবে। আর জুনিয়র ছেলেকে ভালোবাসলাম, কিন্তু মন তো মানছে না। তাকে না দেখেই মিস করছি, তার কবিতাগুলো মিস করছি। বিকেলে আম্মু কিচেন রুমে রান্না করছে। আমি পিছন থেকে বললাম, আম্মু। আম্মু বলল, বল। আমি বললাম, কি করছো? আম্মু বলল, কি লাগবে বল। আমি বললাম, তুমি কেমনে জানলে আমার কিছু লাগবে? আম্মু বলল, আমি তোরে পেটে রাখছি, তো তোর পেটের খবর আমি ভালোই বুঝতে পারি। আমি বললাম, ওকে ফাইন, আব্বুকে বলো না আমাকে একটা ফোন কিনে দিতে। আম্মু বলল, মোবাইল তো তোকে দেওয়া যাবে না, এমনিতেই তোর সমস্যা, তুই সারাদিন মোবাইল টিপিস। আমি বললাম, আম্মু আব্বুকে বলো না প্লিজ। আম্মু বলল, না, মোবাইল ছাড়া আবদার করতে পারিস। আমি আম্মুকে অনেক বুঝালাম, কিন্তু কিছু হলো না। তাই আবার রাগ করে নিজের রুমে চলে আসলাম। ফোন নাই তাই ভালো লাগছে না, ফোন ছাড়া নিজেকে কেমন এতিম এতিম লাগছে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পর মনে হলো কি যেন আমার মাথার কাছে আছে। চোখ খুলে দেখলাম যে একটা বক্স রাখা আছে, প্যাকেট করা আছে। তাই বুঝতে পারছি না কি রয়েছে বক্সে। দেখি কি আছে। প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইলের প্যাকেট।
বক্সটা খুলে তো আমি অবাক, এত দামি ফোন, বক্সের ভিতরে একটা কাগজ রয়েছে। কাগজটা খুললাম, কাগজে লেখা আছে, তোর খুশিতে আমাদের খুশি, এভাবে সারা জীবন খুশি থাক। কাগজটা পড়তে আর বুঝতে বাকি রইল না যে ফোনটা কে দিয়েছে। খুশিতে আমার আব্বু আম্মুর জন্য চোখে পানি চলে এসেছে। তারা সত্যি সন্তানদের একটু কষ্ট সহ্য করতে পারে না। যাই হোক, অনেক খুশি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সরাসরি আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, থ্যাংক ইউ সো মাচ আম্মু। আম্মু বলল, হয়েছে, আর থ্যাঙ্কস দিতে হবে না। পাশেই আব্বু ছিল, তখন আব্বু বলে উঠলো, যা চাচ্ছ সেটাই দিচ্ছি, পরীক্ষার রেজাল্ট ভালো না হলে কিন্তু খবর আছে। আমি বললাম, ঠিক আছে আব্বু, মাথায় রাখলাম। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর নিজের রুমে গিয়ে ফোন বের করলাম, অনেক দামি ফোন, কিন্তু সিম না থাকায় আর আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারলাম না। আবার মনটা খারাপ হয়ে গেল, নাম্বার ছাড়া লগ ইন করবো কিভাবে। তারপর মাথায় একটা বুদ্ধি আসলো, ফোনের জিমেলটা ব্যাকআপ দিলাম। তারপর সেই জিমেল দিয়ে লগ ইন করলাম এবং নাম্বার আর পাসওয়ার্ড চেঞ্জ করলাম। যাই হোক, ইনবক্সে ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। পরিম্যাম 99+ SMS করে রেখেছে। SMS গুলো ছিল এরকম, এই ছেলে কি হয়েছে তোমার, অনলাইনে আসো না কেন, আমাকে কবিতা কি শোনাবে, যখন চলেই যাবে তাহলে কেন এসেছিলে, তোমার কবিতাগুলো অনেক মিস করছি, সাথে আরো স্যাড ইমোজি। আমি এগুলো দেখে টাসি খেয়ে গেলাম। এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। তাই আমি ম্যামকে SMS দিলাম, হ্যালো ম্যাম। ম্যাম কিছুক্ষণ পরেই রিপ্লাই দিল, এই ছেলে তোমার সমস্যা কি। আমি বললাম, কই কোনো সমস্যা নেই তো ম্যাম। ম্যাম বলল, তাহলে অনলাইনে আসনি কেন 3 দিন। আমি বললাম, আসলে ম্যাম। ম্যাম বলল, তুমি জানো তোমার কবিতা শোনার জন্য কত ছটফট করেছি। আমি বললাম, সরি ম্যাম। ম্যাম বলল, কিসের সরি, কোনো ক্ষমা নেই। আমি বুঝলাম ম্যাম রাগ আর অভিমান করে আছে। তাই ম্যামের রাগ আর অভিমান ভাঙানোর জন্য একটা রোমান্টিক কবিতা পাঠালাম। কবিতাটি হলো, আপনি যে আমার মেঘবালিকা, চোখের জলে ভেজা বৃষ্টি, আপনারে হারালে যে বুকের ভেতর ফাঁকা পড়ে যায় এক দৃষ্টি, আপনি ছুলেই শিশির স্নিগ্ধতা, মনটা গলে পড়ে ছন্দে, আপনার কথা না শুনলে এই হৃদয়টা কান্দে নিবরন্দে, আপনি না বললেই ভালোবাসি, আমি বুঝি চোখের ভাষায়, আপনি আমার সন্ধ্যা তারকা, আপনি সকাল রোদে হাসায়, রাগ করেন যত অভিমান রাখেন, তবুও থাকেন পাশে চুপচাপ, আপনার মতো কেউ হয় না ম্যাম, আপনি একান্তই আমার স্বপ্নের চাঁদ। কবিতাটা পাঠানোর পর আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানেকের মধ্যেই রিপ্লাই এলো, তুমি আসলে একটা পাগল। এই কবিতাটা পড়ে আমার চোখে পানি চলে এলো। তোমার কবিতার নেশায় আমি ডুবে যাই। তুমি জানো না, তুমি না থাকলে আমি ঠিক কতটা একা হয়ে পড়ি। আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল ফোনের ওপাশ থেকে যদি একবার শুধু স্পষ্ট করে বলতে পারতাম, ম্যাম আমি সবসময় আপনার পাশে আছি। ভাবনা চিরচ্ছেদ ঘটিয়ে আমি আবার রিপ্লাই দিলাম, ম্যাম আপনার কি রাগটা একটু কমলো। ম্যাম বলল, রাগ কমে গেছে কবিতার মাঝেই, কিন্তু তুমি আর কখনো এমন করে হঠাৎ হারিয়ে যেও না প্লিজ। আমি বললাম, প্রমিস ম্যাম, আর হারাবো না, আর কাঁদাবো না। ম্যাম একটা লাল হার্ট ইমোজি পাঠিয়ে দিলেন। তারপর বললেন, আচ্ছা বললে না তো কেন উধাও হয়েছিলে। আমি বললাম, আসলে ম্যাম ফোনটা ছিনতাই হয়ে গিয়েছিল, অনেক রিকোয়েস্ট করছিলাম ফোনটা না নেওয়ার জন্য, কিন্তু তবুও তারা সবকিছু ছিনিয়ে নিয়ে গেল। ম্যাম বলল, তাহলে কথা বলছে কিভাবে। আমি বললাম, নতুন ফোন আব্বু কিনে দিয়েছে। ম্যাম বলল, ও আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে ম্যাম আবার বলল, আচ্ছা তোমার নামটা কি, আমি তো কিছুই জানি না, এই কাম সারছে, এখন যদি নাম বলি তাহলে বুঝে যাবে আমি এইসব করছি, এখন কি বলি আমি। ম্যাম আবার লিখলেন, কি হলো বলো তোমার নাম কি। আমি বললাম, ম্যাম আমি এভাবে নাম বলতে চাই না। ম্যাম বলল, মানে। আমি বললাম, মানে যেই দিন আপনার সামনে আসবো আমি চাই সেই দিন আপনি আমার সবকিছু জানতে পারবেন। ম্যাম বলল, বাহ, ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টেড, অনেক কিছু লুকিয়ে আছে তোমার মধ্যে, অনেক রহস্য। আমি বললাম, আমি চাই সেই রহস্য আপনি নিজেই উদ্ঘাটন করেন। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার রহস্য খুঁজে বের করব অবশ্যই, কিন্তু। আমি বললাম, কিন্তু কি। ম্যাম বলল, কিন্তু এখন তোমাকে আমি কি নামে ডাকবো। এই লাইনটা যেন আমাকে একটু ভাবিয়ে তুললো, এখন আমাকে কি নামে ডাকতে পারে। ম্যাম আবার লিখলেন, কি হলো বলো তোমাকে কি নামে ডাকবো। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম, তারপর টাইপ করতে শুরু করলাম। আমি বললাম, ম্যাম আমি চাই আপনি আমার কবিতার ছন্দে আমাকে খুঁজুন, যার প্রতিটা শব্দে আপনি আছেন, সেই তো আমি। একটু থেমে আবার টাইপ করলাম, ম্যাম আমাকে আপাতত পিচ্চি স্বপ্নচারী নামে ডাকতে পারেন। ম্যাম বলল, পিচ্চি স্বপ্নচারী সেটা আবার কেমন নাম। আমি বললাম, এই নাম দিলাম কারণ যে আপনার স্বপ্নে হাঁটে আর বাস্তবে আপনাকে খুঁজে বেড়াই, নিঃশব্দে সেই তো স্বপ্নচারী।
আর আমি আপনার থেকে ছোট, তো পিচ্ছি স্বপ্নচারী। ম্যাম এসএমএসটা দেখে একটু মুচকে হাসির ইমোজি দিলেন। আমার হৃদয় স্পন্দন যেন একটু বেড়ে গেল। ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর আবার ম্যামের রিপ্লাই এলো, তুমি সত্যিই পাগল আর অন্যরকম রোমান্টিক। আমি তোমাতে যে আসক্ত হয়ে যাচ্ছি পিচ্ছি স্বপ্নচারী। আমি বললাম, মন যা চাই তাই করতে দিন ম্যাম। ম্যাম বলল, তবে মনে রেখো, আমি কিন্তু একদিন ঠিকই তোমাকে খুঁজে বের করব, তখন কিন্তু মুখ লুকিয়ে পালাতে পারবে না। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে ম্যাম, আপনি যদি খুঁজে পান আমি ধরা দেব। এমন মুহূর্তে মনে হচ্ছিল জানো, এই জীবনে আমি কিছু একটা ঠিক করেছি। এই মানুষটা যাকে সবাই ভয় পায়, তিনি ক্লাসে সবার সামনে রাগী কণ্ঠে কথা বলেন, তিনি এতটা নরম, এতটা মায়াবী হতে পারে সেটা কল্পনাও করিনি। কিছুক্ষণ পর ম্যাম আবার বলে উঠল, আচ্ছা আজকে তো অনেক কথা বললাম, আমাকে একটা কবিতা শোনাও, আমি শুনে শুয়ে পড়ি। কাল ক্লাস আছে, তোমার ক্লাস নেই? আমি বললাম, আছে ম্যাম, আপনার ক্লাস করার জন্য হলেও যাব। ম্যাম বলল, তাই নাকি? আমি বললাম, জি ম্যাম। ম্যাম বলল, ওকে, এখন একটা কবিতা শোনাও আমার জন্য। আমি বললাম, ওকে ম্যাম, এটা শুধু আপনার জন্য। বলেই আমি টাইপিং করলাম। রাতের আকাশে চাঁদের আলো, তবুও চোখে ভাসে এক মুঠো আলো। যিনি আগে ঝড় তোলেন ক্লাসরুমে, আসলে তিনি হৃদয়ের গভীরে বাকরূপে। আপনি আছেন বলেই তো স্বপ্ন দেখি, ঘুম ভাঙলেও থেকে যায় আপনার রেখি। চোখের সামনে নয়, তবুও মন জোড়ে আপনি। নিঃশব্দে ভালোবাসি, নাম হিনছেই স্বাক্ষর আমি। আপনি আছেন বলেই রাতটা রঙিন হয়, স্বপ্নের ভেতরেও আপনার মুখ খুঁজে রয়। আমি তো শুধু একজন পিচ্চি স্বপ্নচারী, আপনার হাসিতে বাধ্য আমার হৃদয় যাত্রী। আপনি যখন বলেন তোমায় খুঁজে নিব, তখনই মনে হয় এই জীবনটা স্বপ্নেও বেশি কেব। আপনার একটুখানি যত্নে মন ভরে যায়, আপনি আছেন বলেই তো প্রেমের কবিতা হয়। কবিতাটা শোনার পর ম্যাম কয়েকটা হাত পাঠিয়ে দিল। তারপর বলল, কিভাবে এত সুন্দর কবিতা লেখো? আমি মোবাইল হাতে বসে আছি, বারবার পড়ছি ম্যামের মেসেজটা। চোখে মুখে এক ধরনের লজ্জা আর গর্ব মিশে যাচ্ছে। আমি বললাম, আপনাকে তো দেখেই লিখি ম্যাম। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আপনি না থাকলে আমার কলমও থমকে যাবে। ম্যাম টাইপিং। ম্যাম বলল, তুমি আসলে প্লে বয়। আমি বললাম, চিসি ম্যাম, মোটেও না, বয়সে ছোট হতে পারি কিন্তু ভালোবাসতে জানি ম্যাম। আর আপনি ছাড়া কারোর সাথে এসএমএস করি না। ম্যাম বলল, তুমি শুধু পিচ্ছি না, পাকনা পিচ্ছি। আমি একটু হাসি দিলাম। ম্যাম বলল, আচ্ছা ভাই, আমি ঘুমাবো। আমি বললাম, ওকে ম্যাম বাই। বলেই আমরা দুজনেই অফলাইনে চলে গেলাম। তারপর ম্যামকে কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসে দেখি সাকিব আগেই আসছে। ওকে বললাম, কিরে দোস্ত, কি খবর? সাকিব বলল, ভালোই। আরে প্রেমিক সাহেব যে। আমি বললাম, চুপ শালা, ক্লাসে চল, ম্যামের ক্লাস শুরু হয়ে যাবে আবার। সাকিব বলল, হ্যাঁ তা তো যাবেই, তোর রাজকন্যার ক্লাস যে। আমি বললাম, চুপ করবি তুই, বেশি কথা বলস। সাকিব বলল, আচ্ছা সরি। তারপর আমরা দুজনেই গিয়ে জানালার পাশের সিটে বসে পড়লাম। 9টা বাজতেই ম্যাম যথারীতি ক্লাসে প্রবেশ করলো। আজকে ম্যাম ব্ল্যাক শাড়ি পরেছে, চুলটা খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে একটা ক্ষীণ হাসি। দেখে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। মনে হলো যেন সিনেমার কোনো দৃশ্য সামনে ঘটে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করলাম। ডেস্কের নিচে লুকিয়ে ম্যামকে একটা এসএমএস করলাম। আজকে আপনাকে দেখে মনে হলো ভালোবাসা সত্যি কোনো রঙে বাধা নয়, কিন্তু আজ ব্ল্যাক রঙও প্রেমে পড়ে গেছে, কারণ সেটা আপনি পড়েছেন। ম্যাম হয়তো ব্যস্ত ছিলেন। কয়েক মিনিট পরে ম্যামের ফোনের ভাইব্রেট হলো। উনি ফোনের স্ক্রিনে তাকাতেই চোখে মুখে কিছুটা কনফিউজ হাসি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালেন। তারপর আশেপাশে তাকাতেই আমি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিলাম। পাশ থেকে সাকিব কানের কাছে ফিসফিস করে বলল, এই শালা কি করছিস, ম্যাম বুঝে ফেলবে। আমি বললাম, ম্যামের সেই চাহনি আমাকে পাগল করে দিবে রে, উপস। ম্যামকে তো আজকে একদম ফাটাফাটি লাগছে রে ভাই। সাকিব বলল, চুপ কর ভাই, একটু আস্তে কথা বল, তুই তো দেখছি আমাকেও ফাঁসাবি। এরপর ক্লাস শুরু হলো, কিন্তু আমার মন তো ক্লাসে নেই। আমার চোখ শুধু ম্যামের প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা শব্দ আর হাঁটার স্টাইল আটকে। এইদিকে একটু পর দেখি আমার মোবাইলে একটা এসএমএস এলো। আর এসএমএসটা দেখেই আমার মাথা ঘুরে গেল, কারণ এসএমএসটা এমন ছিল, এই তো একটা বোকামি করে ফেললে, আমি একটা হিংস পেয়ে গেলাম, তুমি আমাকে দেখছো, মানে তুমি এই ক্লাসেরই স্টুডেন্ট।
এখন আমার খুঁজতে আরো সুবিধা হলো। আমি এসএমএসটা দেখে জিব্বাতে কামড় দিলাম আর ভাবলাম আসলেই তো একটা বোকামি করে ফেললাম, শিট। তারপর আর কোনো এসএমএস না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি, এমন সময় ক্যাম্পাসের সবার সামনে সিনিয়র বড় ভাই ম্যামকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমরা ক্যাম্পাসের সবাই হাও হয়ে গেলাম ছেলেটির সাহস দেখে। আমার তো সাহসের প্রশংসা করার চেয়ে রাগ হচ্ছে বেশি। আমার স্বপ্নের রাজকন্যাকে প্রপোজ করছে। ছেলেটি বলল, ম্যাম আমি আপনাকে অনেক দিন থেকেই ফলো করি, আমি আপনাকে অনেক পছন্দ করি, প্লিজ আমার লাল গোলাপের ভালোবাসা গ্রহণ করেন। দেখলাম ম্যামও ছেলেটার হাত থেকে ফুলটা নিল। আমি মনটা খারাপ করে চোখটা নিচু করে ফেললাম আর সাথে সাথে থাপ্পড়ের সাউন্ড শুনতে পেলাম। আমি চোখ তুলে দেখি ছেলেটা বাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর ম্যাম রেগে আগুন হয়ে আছে। ম্যাম সাথে সাথে বলল, অসভ্য বেয়াদব কোথাকার, ম্যামকে রেসপেক্ট দিতে জানো না, কাকে কি বলতে হয় সেটাও জানো না, তোমাকে কলেজে অ্যাডমিশন দিয়েছে কে? ছেলেটি বাম গালে হাত দিয়ে মাথা নিচু করে বলল, সরি ম্যাম। ম্যাম বলল, ফার্দার যদি এইসব করতে দেখি সোজা কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দিব। বলেই ম্যাম চলে যেতে লাগলো। সাকিব আমার কাঁধে হাত দিতেই আমি চমকে উঠলাম। তখন সাকিব বলল, দোস্ত দেখলি তো কেমন অবস্থা, তোরও পরিণতি আমি এরকম দেখতে পারছি, তাই সুযোগ থাকতে কেটে পড়, ম্যামের স্বপ্ন দেখা বন্ধ কর। আমি বললাম, শালা তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? কই আমাকে একটু হেল্প করবি তা না, উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস। সাকিব বলল, বন্ধু বলেই তোর ভালো চাই তাই সাবধান করছি। আমি বললাম, হইছে এখন বাসায় চল। সাকিব বলল, বলেই আমরাও যে যার বাসার দিকে রওনা দিলাম। গেটের সামনে আসতেই গেটে দেখতে পেলাম টুলেট বোর্ড ঝোলানো। কি ব্যাপার, আব্বু কি বাসা ভাড়া দিবে নাকি? তাড়াতাড়ি করে কলিং বেল চাপতেই আম্মু ভিতর থেকে দরজা খুলে দিল। আম্মু বলল, ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, আম্মু বাইরে টুলেট বোর্ড লাগাইছো কেন, বাসা কি ভাড়া দিবে নাকি? আম্মু বলল, আমি বললাম, কেন? আম্মু বলল, তোর আব্বু ট্রান্সফার হয়েছে দিনাজপুর, তো সে ওখানে চলে যাবে, তোর পড়াশোনার জন্য আমি আর তুই যেতে পারছি না, কিন্তু বাসায় কিভাবে একা থাকবো, তাই তোর আব্বু উপরের ফ্ল্যাটটা ভাড়া দিবে। আসলে টাকার জন্য ভাড়া দিতাছি না, বাসায় মানুষ থাকলে ভালো লাগবে, সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমি বললাম, ঠিক আছে তোমরা যা মনে করো। বলেই আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আসি। হঠাৎ একটা এসএমএসটা অবশ্য ম্যামেরই। ম্যাম বলল, হাই পিচ্ছি স্বপ্নসারী। আমি বললাম, হ্যালো ম্যাম। ম্যাম বলল, বাসায় গেছো? আমি বললাম, আপনাকে রাখলে যে এত সুন্দর আর বেশি মায়াবী লাগে তা আগে কখনো খেয়াল করিনি ম্যাম। ম্যাম বলল, আমার আবার রাগী লোক কোথায় দেখলে? আমি বললাম, শুধু আমি কেন, ক্যাম্পাসের সবাই দেখছে। ম্যাম বলল, ও ওই ছেলের কথা বলছো? আমি বললাম, ম্যাম বলল, বেয়াদব একটা ছেলে, মাথাটাই গরম করে দিয়েছিল। আমি বললাম, ম্যাম একটা কথা বলবো? ম্যাম বলল, তোমার কথা শোনার জন্যই তো অনলাইনে আসি। আমি বললাম, সাহস করে বললাম কিন্তু। ম্যাম বলল, আরে বলো, সমস্যা নেই। আমি বললাম, আমিও যদি কখনো এমন করি আপনি কি আমাকে এভাবে অপমান করবেন? ম্যামের রিপ্লাই আসতে একটু দেরি হচ্ছিল। আমার বুকের ভেতরটাই যেন টিপ টিপ শব্দ করছে। এই প্রশ্নটা করে বসেছি কেন? এখন যদি উনি রেগে যান, অপমান মনে করেন, হয়তো ব্লকও করে দিতে পারেন। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আমি তোমাকে চিনি না এখনো, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি, তুমি ওই রকম না, তুমি কখনো আমার সম্মান ভাঙতে পারবে না, আর তুমি করলে সেটা হবে ভিন্ন, বুঝলে, অন্যরকম। তার মানে বুঝতে পারলাম আমার জন্য একটু হলেও ফিলিংস আছে তার মনে। অনেক খুশি হলাম আমি। লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কোনো রকম সামলিয়ে নিলাম। তারপর ম্যাম নিজেই বলল, আচ্ছা একটা কথা বলি। আমি বললাম, জি অবশ্যই ম্যাম, বলেন। ম্যাম বলল, আমরা কি কিছুক্ষণ ফোনে কথা বলতে পারি? তোমার পিক বা পরিচয় না দাও, কিন্তু ভয়েসটা তো শুনতে পারি, অনেক শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আমার বন্ধুরা বলেছিল ফোন কলে আমার ভয়েসটা নাকি অন্যরকম শোনায়, তাই আমিও কেন জানি না করতে পারলাম না, কারণ আমিও ম্যামের ভয়েসটা শুনতে ইচ্ছুক। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। ম্যাম বলল, নাম্বার দাও। আমি বললাম, নেন। ম্যাম 1 মিনিট পরেই ফোন দিল। আমি রিসিভ করতেই ম্যাম বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কণ্ঠ শুনে আমি আবারও এক দফা ক্রাশ খেয়ে গেলাম। কণ্ঠ শুনে মনে হচ্ছে আমি পরীর রাজ্যে আছি, যে আমার সামনে গান গাচ্ছে। আমার চুপ করে থাকা দেখে সে আবার বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বললাম, জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলল, কি ব্যাপার পিচ্ছি স্বপ্নচারী, তোতলাছো কেন? কণ্ঠ শুনে ক্রাশ খাইছো নাকি? আমি বললাম, এই রে যা, ম্যাডাম কেমনে জানলো? সত্যিই তো খাইছি। তারপর ম্যাম আবার বলল, কি হলো, কথা বলো না কেন? আমি বললাম, না এমনি। যাই হোক, আপনার কণ্ঠটা অনেক সুন্দর ম্যাম। ম্যাম বলল, কেন পিচ্ছি, ভালো লাগছে বুঝি? আমি বললাম, জি। ম্যাম বলল, যাক তবুও ভালো লাগলো, আর তোমার ভয়েসটাও কিউট আছে। আমি বললাম, থ্যাংক ইউ ম্যাম। তারপর আরো কিছুক্ষণ ম্যামের সাথে কথা বলে রেখে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই।
ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। সন্ধ্যায় লাইটের আলো সারা শহরকে জেগে রেখেছে, দেখতেই মনটা ভালো হয়ে গেল। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে গেলাম। রাতে পড়াশোনা করে আর অনলাইনে যাইনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ফজরের আজান দিচ্ছে এমন সময় ফোনে মেসেজ আসলো। দেখি ম্যামের মেসেজ। ম্যাম বলল, ওই পিচ্চি, ঘুম থেকে উঠে নামাজ আদায় করো। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। আজকাল ম্যাম আমার প্রতি একটু বেশি কেয়ারিং, মনে হচ্ছে পছন্দ করে। যাই হোক, আমি খুশি হয়ে ভোরে ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজ আদায় করলাম। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আসলো না। তাই বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। বাসায় এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে। আম্মু আমাকে দেখে তো অবাক, যেই ছেলেকে 9টার আগে ডেকে ঘুম থেকে তোলা যায় না, সে আজ ভোর 6টায় উঠছে। আম্মু কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, কিরে, জ্বর হয়নি তোর? আমি বললাম, আম্মু কি বলছে এইগুলো? আম্মু বলল, যেই ছেলেকে 9টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে ভোর 6টায় কিভাবে উঠলো? আমি বললাম, তুমি বুঝবে না, বলে আমার রুমে চলে গেলাম। এসে গোসল করে একেবারে কলেজের জন্য রেডি হলাম। তখন আম্মু আবার রুমে আসলো। আমি আম্মুকে দেখে বললাম, আম্মু কিছু বলবা? আম্মু বলল, আমি বললাম, বলো কি বলবা? আম্মু বলল, আজকে কলেজে যাস না। আমি বললাম, কেন আম্মু? আম্মু বলল, কালকে তোর নানুর মৃত্যুবার্ষিকী, আমি আর তোর আব্বু যেতে পারবো না কাজের চাপে। তুই যদি যাস খুব ভালো হতো। তোর মামা তোকে যেতে বলেছে। আজকে গিয়ে কাল মিলাদ করে কবর জিয়ারত করে চলে আসবি। আমি বললাম, কিন্তু আম্মু, আমার ক্লাস আছে। আম্মু বলল, 2 দিন না গেলে কিছুই হবে না। আমি অনেক ভেবে আম্মুকে খুশি রাখতে বলেই দিলাম, ঠিক আছে যাব। আম্মু বলল, লক্ষ্মী ছেলে আমার, বলেই আম্মু অনেক খুশি হয়ে চলে গেল। আজকে আর ম্যামকে দেখা হলো না। সকালে খাবার খেয়ে আব্বু আম্মুকে বলে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম। আমার নানুর বাসা কুষ্টিয়ায় ছোট্ট একটা গ্রামে। গ্রামের নাম শিমুলপুর। বগুড়া গিয়ে কুষ্টিয়ার বাসে উঠে পড়লাম। ম্যামের জন্য অনেক মন খারাপ লাগছে, 2 দিন দেখতে পারবো না। যাই হোক, কয়েক ঘন্টা পর কুষ্টিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। রাস্তাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেকদিন আগে এসেছিলাম, কিছুই চিনতে পারছি না। তাই একটা লোককে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি ভাই। লোকটি বলল, জি বলেন। আমি বললাম, শিমুলপুর যাওয়ার রাস্তাটি একটু বলে দিবেন। লোকটি বলল, জি, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছুদিন পর একটা নদী দেখতে পাবেন, সেই নদী পার হলেই শিমুলপুর গ্রাম। আমি বললাম, ওকে ভাই, থ্যাংক ইউ। তারপর আমি লোকটির দেওয়ার নির্দেশন অনুযায়ী হাঁটতে লাগলাম। কিছুদিন পরে একটি নদী দেখতে পেলাম। নদীর ধারে এসে দাঁড়ালাম। বিকালের রোদ্রে আর নদীর পানি চিকচিক আলো শরীরকে আর মনকে এক অদ্ভুত শান্তি এনে দিল। নদীর ঘাটে এসে দেখি একটা ছোট নৌকা বাঁধা আছে। পাশে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী লোক। কাছে যেতেই উনি মুখ তুলে বললেন, শিমুলপুর যাবেন? আমি বললাম, হ্যাঁ চাচা যাবো। লোকটি বলল, ওঠেন, ওপারে নামিয়ে দিব। নৌকায় উঠে বসলাম। পানির ঢেউয়ের শব্দে আর পাখিদের ডাক মিলেমিশে এক অপার্থিক পরিবেশ তৈরি করলো। নৌকা পার হয়ে যখন গ্রামের পথে হাঁটছি, তখনই চোখে পড়লো গ্রামের পরিচিতি মাটির রাস্তা, বাচ্চা আর মাঠে ছাগল চড়াতে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা। শিমুলপুর এখনো আগের মতোই আছে, শান্ত, নিরিবিলি আর নিজের মতো করে গুছিয়ে থাকা একটা গ্রাম। নানুর বাড়ি গিয়ে দরজায় নক করতেই মামা দরজা খুলে দিলেন। মামা বলল, আরে শহরের রাজপুত্র রাকিব যে, আসো মামা, ভিতরে আসো। খবর না দিলে তো তোমাদের দেখাই মিলে না। আমি বললাম, না মামা, সেরকম কিছুই না, আসলে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। একটু পর আমার নানি বের হয়ে আসলো। এসে উনি আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো নানু ভাই? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন নানি? নানি বলল, আলহামদুলিল্লাহ ভালো। নানুকে বুঝি একবারও দেখতে ইচ্ছা করে না? আমি বললাম, ইচ্ছা অনেক করে নানু, ব্যস্ততায় আসা হয় না। তারপর এভাবে সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকলাম। ভিতরে ঢুকে নানুর ছবি দেখে বুকটা হু হু করে উঠলো। এই মানুষটার হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছি। ঘুমিয়ে পড়লে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। কাল ওনার জন্য মিলাদ আর দোয়ার আয়োজন। খাওয়া দাওয়া করে রাতে ছাদের উপরে উঠে চাঁদের আলোয় বসে আছি। বাতাসে ধান ক্ষেতের গন্ধ। গ্রামের নেটওয়ার্কের অনেক সমস্যা, তাই ম্যামের সাথে কথা বলতে পারছি না। মনটা অনেক খারাপ। হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি করে ফোনটা পকেটে রেখে দিলাম। পিছনে তাকিয়ে দেখি আমার মামাতো বোন মিম। আমাকে দেখেই বলল, কেমন আছোস ভাইয়া? আমি বললাম, ভালো আছি, তুই কেমন আছোস? মিম বলল, আমিও ভালো আছি। আমাকে চিনতে পারছো? আমি বললাম, চিনবো না কেন, তুমি মিম। মিম বলল, যাক, তবুও ভালো চিনছো। শহরে থেকে তো সাদা মুলার মতো হয়ে গেছো ভাইয়া। আমি বললাম, এই খবরদার। মিম একটু হাসি দিয়ে বলল, তুমি তো আমাদের ভুলেই গেছো। আমরা গ্রামে থাকি বলে আমাদের ভালো লাগে না বুঝি? আমি বললাম, এটা কি ধরনের কথা? এরকম বললে কিন্তু সত্যি আর আসবো না। মিম বলল, আচ্ছা সরি, নাও। আমি বললাম, তা তুমি এখন কোন ক্লাসে? মিম বলল, ইন্টার ফার্স্ট ইয়ারে ভাইয়া। তা আমাদের ভাবি কেমন আছে? আমি বললাম, কে ভাবি?
মিম বলল, আরে তোমার জিএফ। আমি বললাম, ভালোই আছে। মিম বলল, তার সাথে কথা বলার জন্য ছাদে আসছো নাকি? আমি বললাম, মিম বলল, দেখি ভাবির পিক। আমি বললাম, আমার কাছে নেই। মিম বলল, মানে কি ভাইয়া, তোমার জিএফ আর তোমার কাছেই পিক নেই? কাহিনী কি বলো তো ভাইয়া? তারপর আমার আর ম্যামের ব্যাপারটা মিমকে সবটাই খুলে বললাম। সব শুনে মিম বলল, ভাইয়া তো পুরোই সিনেমার মতো, কিন্তু ভাবিকে দেখার খুব ইচ্ছে ছিল। আমি বললাম, বিয়ের পরে দেখো। মিম বলল, ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণ পর নানি নিচ থেকে ডাক দিল। তখন মিম বলল, আসো, দাদি ডাকতেছে, নিচে আসো। আমি বললাম, বলে আমি আর মিম নিচে চলে আসলাম। তারপর নানির রুমে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমাকে থাকতে দেওয়া রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে মিলাদের জন্য আয়োজনের জন্য সবাই কাজে লেগে পড়েছে, তাই আমিও সবার সাথে কাজে লেগে পড়লাম। দুপুরের মধ্যেই অন্যান্য খালাখালো আর ভাই বোনেরা চলে আসলো, তাদের সাথে কথাও হলো। বিকালে মিলাদের জন্য বাসায় মানুষ আসতে শুরু করলো। সন্ধ্যার মধ্যে মিলাদ আর কবর জিয়ারত ছেড়ে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। খাওয়ার শেষে মানুষজন চলে গেল, আমরাও খেয়ে নিলাম সবাই। রাতে বাসার উদ্দেশ্যে বগুড়া রওনা দিতে চাইলাম, কিন্তু মামা নানি মামি কিছুতেই আর আসতে দিল না, তাই বাধ্য হয়ে আর এক রাত থাকতে হলো। রাতে সব খালারাও থেকে গেল, তাই নানি খালা সব ভাই বোন মিলে অনেক জমিয়ে আড্ডা মারা হলো। আমার আম্মু থাকলে আরো অনেক আড্ডা জমতো। কতদিন পর আমরা সব খালাতো মামাতো ভাই বোন একত্রে হয়েছি তা বলা মুশকিল। সবাইকে দেখতে পেয়ে আমার অনেক ভালো একটা সময় কাটলো, তাই সারা রাতি সবাই আড্ডা দিলাম। ভোর রাত্রে একটু ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙলো দুপুর 1টায়। উঠে তো আমি নিজেই অবাক, কখন এত ঘুমালাম আর মামা মামিও ডাক দেয়নি। ঘুম থেকে উঠে একেবারে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকালের দিকে সবার থেকে বিদায় নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় নানি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছেন। আমারও তখন মন খারাপ হয়েছিল। মিম আসার সময় ফিসফিস করে বলল, ভাইয়া, পরের বার তোমাদের ওখানে গেলে যেন ভাবিকে দেখতে পাই। আমি বললাম, ইনশাল্লাহ। বলেই রওনা দিলাম। মামা নদী পার হয়ে এসে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। প্রায় 4 ঘন্টা জার্নি করে রাত 8টায় বগুড়া বাস স্ট্যান্ডে নামলাম। সেখান থেকে সিএনজি করে 9টার মধ্যে বাসার সামনে চলে আসলাম। ভাড়া মিটিয়ে দরজার কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল আর বলল, কিরে, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি আম্মু, তবে অনেক টায়ার্ড। আম্মু বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নে। আমি বললাম, খাবো না আম্মু, ঘুমিয়ে যাব, কাল সারা রাত জেগেছিলাম, খালা নানি মামা মামি ঘুরতে দেয়নি। আম্মু বলল, অনেক মজা করলি মনে হয়, তুই তো যেতেই চাইলি না। আমি বললাম, মজা করছি, কিন্তু তোমাদের অনেক মিস করছি। আব্বু হঠাৎ পিছন থেকে বলে উঠল, কেমন মিস করছো তা তো আমাদের জানাই আছে, একটা ফোনও করনি, আর আমরা করলে তবুও বন্ধ। আমি বললাম, আসলে আব্বু, গ্রামের নেটওয়ার্ক অনেক সমস্যা, তাই। আর 2 দিন হলো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য ফোন বন্ধ হয়ে গেছে। আম্মু বলল, ঠিক আছে, তুই উপরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। তাই আমি উপরে গিয়ে ফোন বন্ধ অবস্থায় চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এসে অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়ে লিয়ে দিতেই ওই অবস্থায় ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়। আজকে শনিবার, তাই কলেজ নেই। হাতে ব্রাশ নিয়ে চোখ ডলতে ডলতে ছাদে চলে গেলাম। ছাদে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না। চোখ আমার কপালে উঠলো, ঘুম এক নিমিষেই উড়ে গেল, কারণ ছাদে ছিল আমার একমাত্র ক্রাশ পরি ম্যাম। ওনাকে এখানে দেখবো সেটা আমার কল্পনার বাইরে, তাও এই অবস্থায়। কারণ ম্যাম মাত্র গোসল করে কাপড় শুকাইতে ছাদে আসছে। ম্যাম একটা গোলাপি শাড়ি পরছে। ম্যামের শাড়ি এমন হয়ে আছে যে পিছন থেকে তার কোমর বোঝা যাচ্ছে। ওনার ফর্সা কোমর দেখে আমি আরেক দফা ক্রাশ খেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, যেন শরীরটা এক নিমিষে স্থির হয়ে গেছে। হাতে ব্রাশ, মুখে টুথপেস্ট, আমার সেই দিকে কোনো খেয়াল নেই, শুধু তাকিয়ে আছি এক দৃষ্টিতে। পরি ম্যাম তখনও তার ভেজা চুলগুলো হাত দিয়ে পিছনে টানতেছে। রোদের ঝিলমিলে আলোতে তার গায়ের ফর্সা ত্বকটা যেন আরো উজ্জ্বল লাগছে। গোলাপি শাড়ির আঁচল বাতাসে হালকা উড়ছিল, আর সেই সাথে তার কোমরের নিচের দিকে ভেজা চুলগুলো থেকে যখন পানি গড়িয়ে পড়ছিল, তখন মনে হলো কোনো রূপকথার পরই নেমে এসেছে আমাদের এই ছাদের আকাশে। তার প্রতিটি ভেজা চুলের ফোঁটা যেন আমার হৃদয়ের তালে তালে পড়ে ধ্বনি তুলছিল। ধুকপুক ধুকপুক, বুকটা কেমন যেন কেঁপে উঠছে। কল্পনায় ম্যামের দিকে এগিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, ম্যাম, আপনি জানেন না, আজকে এই সকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর সকাল হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে দেখে। হাতের ব্রাশটা কখন যে পড়ে গেছে আমি খেয়ালই করিনি। একটানা তাকিয়ে আসি, যেন চোখের পলক ফেললেই এই দৃশ্যটা হারিয়ে যাবে। ম্যাম তখন তার শাড়ির আঁচলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু আমার চোখ তখনও তার কোমরের মোহে আটকে।
আকাশটা রোদে ঝলমল করছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই কোনো রোদেলা স্বপ্নে দাঁড়িয়ে আছি। আমার কল্পনার রাজ্যে পরিম্যাম তখন ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালেন। ম্যাম এই দিকে ঘুরতেই আমাকে দেখে একটু চমকে উঠলেন। তখন আমিও ওনার দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের কলেজের ছাত্র রাকিব না? আমি বললাম, জি ম্যাম, আমি রাকিব। ম্যাম বলল, তা তুমি এখানে? আমি বললাম, ম্যাম এটা তো আমাদেরই বাসা, আপনি এখানে? ম্যাম বলল, ও আমরা কাল এসেছি তোমাদের উপরতলায়। আমি বললাম, ও আচ্ছা ম্যাম। ম্যাম বলল, তোমাকে তো কাল দেখিনি। আমি বললাম, একটা কাজে বাইরে গিয়েছিলাম, রাতে এসেছি ম্যাম। ম্যাম বলল, ও আচ্ছা, থাকো তাহলে, পরে কথা হবে। আমি বললাম, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। ম্যাম বলল, আল্লাহ হাফেজ বলেই ম্যাম নিচে চলে গেল। আমার তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু লুঙ্গি না থাকাতে দিতে পারলাম না। যাই হোক, আমিও খুশি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে আম্মুকে বললাম, আমি বললাম, আম্মু আমাদের দোতলায় ভাড়াটিয়া আসছে। আম্মু বলল, হ্যাঁ উনি তোর আব্বুর বন্ধু, ঢাকা থাকতে আমাদের উনি অনেক হেল্প করেছেন। এতদিন তারা অন্যের বাসায় ভাড়া থাকতো, এখন তোর আব্বুই কালোদের নিয়ে এসেছে। ওনারা অনেক ভালো মানুষ, ওনার মেয়ে তো তোদের কলেজেরই টিচার। আমি বললাম, তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা খেয়ে নিজের রুমে গিয়ে ভাবলাম, 2 দিন হলো ম্যামের সাথে কথা হয়নি, আজকে একটু আইডিতে ঢুকি। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ থেকে খুললাম। আর তখনই একের পর এক SMS আর ফোন আসতে লাগলো। SMS ছিল ম্যামের। এই 2 দিনের সব SMS এর ফোন কল একসাথে ঢুকেছে, প্রায় 50+ SMS আর 20+ কল। ফেসবুক আইডিতে লগ ইন করে দেখি ওই একই অবস্থা, SMS এর সমারোহ। দেখি ম্যাম অ্যাক্টিভই আছে, তাই লিখলাম, হ্যালো ম্যাম। সাথে সাথে ম্যাম সিন করলো আর টাইপিং করলো, তুমি অনেক খারাপ। আমি বললাম, কেন ম্যাম? আমি আবার কি করলাম? ম্যাম বলল, তুমি আমাকে না বলে 2-3 দিনের জন্য শুধু হারিয়ে যাও আর আমাকে কষ্ট দাও। আমি বললাম, সরি ম্যাম। ম্যাম বলল, কিসের সরি? সরি ইজ নট অ্যাকসেপ্টেড। আমি বললাম, কেন? ম্যাম বলল, কারণ তুমি শুধু আমাকে অপেক্ষায় রেখে কষ্ট দাও। তুমি কি জানো না, এখন তোমার সাথে কথা বলা, তোমার কবিতা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি বললাম, জানি তো। ম্যাম বলল, তাহলে সব জেনেও কেন তুমি এরকম করো? এই 2-3 দিন তোমাকে কত SMS ফোন কল দিয়েছি, তুমি কি একটারও রিপ্লাই দিছো বলো? কথাটি বলে ম্যাম কয়েকটা স্যাড আর কান্নার ইমোজি পাঠিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম সত্যি ম্যামের মন খারাপ হয়েছে, ম্যামের রাগ ভাঙাতে হবে এখন। তাই ম্যামকে বললাম, সরি ম্যাম, আর এরকম হবে না। এবার কোথাও গেলে আপনাকে বলে যাব, প্রমিস। ম্যাম বলল, তোমার মিথ্যা প্রমিস করতে হবে না, যাও। আমি বললাম, মিথ্যা না, সত্যি এবার থেকে বলবো। ম্যাম বলল, আমি তোমাকে বিশ্বাস করছি না, যাও। আমি বুঝলাম এখনো ম্যাম আমার উপর রাগ আর অভিমান করে বসে আছে। তাই তার রাগ আর অভিমান ভাঙানোর জন্য বললাম, রাগ করে আছেন কেন বলুন না ম্যাম, আমি তো আপনাকেই মানি আমার প্রাণ। আপনার অভিমানে ভাঙে বুকের ঘর, হাসি খুশি মনটা হয় কেন জানি করুন। আপনার চোখে যদি পড়ে এক ফোঁটা জল, আমার আকাশটাই যেন ঢেকে যায় কালো ছল। আপনার ফোন না এলে নিঃশব্দে কাঁদি, দিনরাত মিলে যায় হারাই পথ খুঁজি। আপনি যে নীরব, বিশ্বটা থেমে যায়, আপনার অভিমানে হৃদয় ভেঙে যায়। একটিবার বলুন না, ভুলে গেলাম সব, আমি তো শুধুই আপনার, নেই কেন ঢল। কবিতায় আপনার ছায়া, গল্পে আপনার নাম, স্বপ্নে দেখা পাই শুধু আপনিই ম্যাম। ভুল হলে ক্ষমা চাই হাত জোর করে, আপনার একটা হাসিতে আমার জীবন যেন ভরে। ভালোবাসি বলি না, তবুও মন জানে, ম্যাম আপনি তো আছেন আমার হৃদয়খানে। কবিতাটা পড়ে ম্যাম হার্ট ইমোজি পাঠালেন। তারপর আবার বললেন, এটার জন্যই বারবার গলে যাই তোমার কাছে, কিভাবে লিখো তুমি পিচ্চি একটা ছেলে। আমি বললাম, রাগটা কি কমলো ম্যাম? ম্যাম বলল, কমছে, তোমার উপর আমি রেগে থাকতে পারি না। আমি বললাম, থ্যাংক ইউ ম্যাম। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকালে কিছুই ভালো লাগছে না, তাই আজকেও বন্ধুদের ফোন করে আমাদের আড্ডার জায়গায় আসতে বললাম। আমিও সময় মতো আড্ডার জায়গায় পৌঁছে গেলাম। আড্ডা দিতে দিতে আজকেও কখন যে রাত হয়ে গেছে বলতেও পারি না। আবার ছিনতাইকারীর ভয় লাগছে, তাই ফোন হাতে নিয়ে সাবধানে রাখতেই ফোনের দিকে তাকিয়ে দেখি ম্যামের 13টা মিস কল। আজ আমারে খাইছে। ফোন সাইলেন্ট ছিল তাই টের পাইনি। আবার ফোন দিয়েছে, আমি রিসিভ করে ভয়ে ভয়ে বললাম, হ্যালো ম্যাম। ম্যাম অনেক রাগান্বিত হয়ে বলল, ওই কুত্তা, তোরে কয়বার ফোন দিয়েছি দেখ। আমি বললাম, সরি ম্যাম, খেয়াল করিনি, ফোন সাইলেন্ট ছিল। ম্যাম বলল, তা আপনি কোন মহাকার্যে কোথায় আছেন স্যার শুনি, যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে আপনার? আমি বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। ম্যাম বলল, কি এত রাত আড্ডা? এখনো বাসায় যা বলতাছি, না হলে আমি আর তোর সাথে কথা বলবো না। আমি বললাম, না না যাচ্ছি। ম্যাম বলল, বাসায় গিয়ে খেয়ে লক্ষ্মী ছেলের মতো আমায় ফোন দিবে। আমি বললাম, ঠিক আছে। ম্যাম বলল, রাখছি বলেই কেটে দিল। কেন জানি না ম্যামের সাথে কথা বলতে কেমন ফিল হয়, ওনার সামনে দুধে ভাতে হয়ে যায়। আর দেরি না করে ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম।
বাসায় আসতে আম্মু বলল, কিরে আজকে অত দেরি করলি, তোর শিক্ষা হয়নি তাই না? আমি বললাম, সরি আম্মু, আর হবে না। আম্মু বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, ওকে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এসে আবার ম্যামকে ফোন করলাম। হ্যালো। ম্যাম বলল, পিচ্ছি স্বপ্নচারী, খাওয়া দাওয়া হয়েছে? আমি বললাম, জি ম্যাম। ম্যাম বলল, এই তো গুড পিচ্ছি, শোনো এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকবে না। আমি বললাম, ঠিক আছে ম্যাম। ম্যাম বলল, আচ্ছা একটা কথা বলি। আমি বললাম, অবশ্যই। ম্যাম বলল, তোমার কি সিনিয়র মেয়ে পছন্দ? আমি বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, এই যে আমি তোমার সিনিয়র ম্যাম, তবুও কথা বলো। আমি বললাম, হ্যাঁ ভালোই লাগে। ম্যাম বলল, কেন? আমি বললাম, কারণ সিনিয়র মেয়েরা অনেক বেশি ভালোবাসে আর সাথে শাসনও করে, তবে আদর একটু বেশি করে। ম্যাম বলল, পিচ্চিটা তো অনেক পাকনা আর অনেক দুষ্টু। আমি বললাম, দুষ্টু না হলে ভালোবাসবো কেমনে, আর রোমান্টিক কবিতাই বা লিখবো কেমনে? ম্যাম বলল, তাই তো। আমি বললাম, আচ্ছা ম্যাম রাখছি, কাল কথা হবে, আমার খুব ঘুম পাচ্ছে। ম্যাম বলল, আল্লাহ হাফেজ, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি বললাম, বলেই ফোন কেটে দিলাম। তারপর কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ম্যামকে দেখার নেশায় আজকে আবারও ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি আজকে ম্যাম আসেনি। মনটাই খারাপ হয়ে গেল, হয়তো আজকে লেট করে এসেছি। নিচে নামার উদ্দেশ্যে পিছনে ঘুরতেই আমি চমকে উঠলাম, কারণ ম্যাম ছাদে আসছে, তার মানে আমি আজকে আগে আসছি। ম্যামকে দেখে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম, এত সকালে তুমি এখানে? আমি মনে মনে বিড়বিড় করে বললাম, আপনাকে দেখার জন্যই তো এত সকালে উঠতে হলো। ম্যাম আমার বিড়বিড় শুনে বলল, কিছু বললে বিড়বিড় করে? আমি বললাম, না ম্যাম, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করি, এতে শরীর মন দুটোই ভালো থাকে। ম্যামকে জ্যান্ত একটা মিথ্যা কথা বললাম, কারণ আমি সকালে উঠা তো দূরের কথা, 10টার আগে আম্মু ডাক না দিলে উঠতেই পারি না, আর ছাদে হাঁটা তো বিলাসিতা মাত্র। ম্যাম বলল, ও আচ্ছা গুড। ম্যাম আজকেও এত সকালে গোসল করেছে, কারণ আজকে তো ক্লাস আছে। ম্যাম আর কথা না বাড়িয়ে কাপড় শুকাতে দিতেছে, আর আমি হাঁটার নাম করে ম্যামকে আর চোখে দেখছি। আজকেও ম্যামকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। ম্যামের প্রতিদিন এত ভিন্ন ভিন্ন রূপ দেখেই আমাকে হার্ট অ্যাটাক করাবে মনে হচ্ছে। একটু পর ম্যাম কাপড় শুকাতে দেয় আর শেষ হলে আমাকে বলে, রাকিব একটু শোনো। আমি তৎক্ষণাৎ ম্যামের কাছে হাজির হয়ে বললাম, জি ম্যাম, কিছু বলবেন? ম্যাম বললাম, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। ম্যামের কথা শুনে আমি চমকে উঠলাম, আর মনে মনে ভাবলাম, কি ব্যাপার, ম্যাম কি আমাকে ধরে ফেলছেন নাকি? আমার সাথে ওনার কিসের পার্সোনাল কথা থাকতে পারে? আমি ভাবনার অবসান ঘটিয়ে ম্যাম আবার বলল, কি হলো, এত কি ভাবো তুমি? ভয় পেও না, ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। আমি মনে মনে ভাবছি, এবার তো আমি শিওর ম্যাম আমার ছদ্মবেশী আইডিটা ধরে ফেলেছে। আমি ভয়ে ভয়ে আমদামতা করে বললাম, কি পার্সোনাল কথা ম্যাম? ম্যাম বলল, আরে এখানে না, তুমি আজকে সন্ধ্যায় ছাদে এসো, তখন বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, বলেই আমি চলে যেতে লাগলাম। তখন পিছন থেকে ডেকে ম্যাম আবার বলল, আর শোনো। আমি আবার পিছন ঘুরে ভিতর সরে বললাম, জি। ম্যাম বলল, আজকে কলেজে যাবা না? ক্লাস আছে তো। আমি বললাম, যাবো ম্যাম। ম্যাম বলল, তাহলে একসাথেই যাব, তুমি নিচে ওয়েট করো। আমি বললাম, ওকে ম্যাম, বলেই আর 1 সেকেন্ড দেরি না করে নিচে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। উপরে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখি ফোনে একটা এসএমএস আসলো। এসএমএস ওপেন করে দেখি ম্যামেরই এসএমএস। লেখা ছিল, কি ব্যাপার পিচ্চি, আজকে একবারও কি ম্যামকে মনে পড়েনি? আমি এসএমএসটা দেখে মুচকি হেসে রিপ্লাই দিলাম। আমি বললাম, যে আমার মনে সবসময় গেঁথে আছে, তাকে কি 1 সেকেন্ডের জন্য ভোলা যায়? ম্যাম বলল, থাক হয়েছে, আর বলতে হবে না, মনে থাকলে অন্তত একবার গুড মর্নিং জানাতে পারতে। আমি বললাম, আচ্ছা সরি। ম্যাম বলল, কলেজে আসছো তো? আমি বললাম, ম্যাম। ম্যাম বলল, ওকে বাই। আমি বললাম, বাই ম্যাম, বলেই ফোন রেখে রেডি হয়ে নিচে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখি ম্যাম আজকে নীল শাড়ি পরে আমার দিকে আসছে। চোখ যেন আমার ওখানেই থমকে গেছে। কখন যে ম্যাম আমার কাছে চলে আসছে আমি টেরই পাইনি। ম্যাম এসেই আমাকে বলল, এখন চলো। কিন্তু আমি ম্যামের কথা শুনতেই পেলাম না, আমার ধ্যানে শুধু ম্যামই আছে। ম্যাম আবার বলল, রাকিব চলো। ম্যামের কথায় আমি চমকে উঠলাম আর বললাম, সরি ম্যাম, বুঝতে পারিনি কখন চলে আসছেন। ম্যাম বলল, মন কই থাকে তোমার? আমি আস্তে আস্তে বললাম, আপনার কাছে। ম্যাম বলল, কি? আমি বললাম, কিছু না, এখন চলেন। ম্যাম বলল, একটা রিক্সা ডাক দাও। আমি বললাম, রিক্সায় যাবেন? ম্যাম বলল, আমি তো রিক্সাতেই যাই। আমি বললাম, তাহলে আমি কিসে যাব? ম্যাম বলল, কেন, আমার সাথে রিক্সায়?
ম্যামের কথা শুনে আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকালাম আর ভাবলাম, হাই হাই, ম্যাম কি বলছে? আমি আর উনি নাকি একই রিক্সায় যাব? এবার তো 100% শিওর যে ম্যাম বুঝতে পারছে আমি উনার ছদ্মকবি। আমার ভাবনা ছেদ গটিয়ে ম্যাম আবার বললেন, এরকম হাঁ করে দাঁড়িয়ে না থেকে রিক্সা ডাক দাও, ক্লাস মিস হয়ে যাবে। আমি বললাম, জি ম্যাম ডাকছি। বলেই আমি পাশে থাকা একটা রিক্সাকে ডাক দিলাম। রিক্সা কাছে আসতেই আগে ম্যাম উঠে বসলেন, তারপর আমাকে বললেন, উঠে বসো। আমি বললাম, জি আচ্ছা। বলে আমিও রিক্সায় উঠে পড়লাম। আমি নিজের ভাষায় হারিয়ে ফেলেছি, মনে মনে অনেক খুশি হয়েছি। ঠিকভাবে মনে মনে লুঙ্গি ডান্সও দিতে পারছি না, কারণ ম্যাম বুঝে যাবে। আজ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আজকে আমি ম্যামের কত কাছে, তাও পাশাপাশি বসে, গায়ের সাথে গা ঠেকে। অবশ্য আমার গা ঠেকতেই আমি আবার দূরে সরে বসছি। আমার এরকম করা দেখে ম্যাম বলে উঠলো, এভাবে বসছো কেন, পড়ে যাবে, এগিয়ে এসে বসো। আমি বললাম, না ম্যাম, এখানেই ঠিক আছি। ম্যাম বলল, বলছি না এগিয়ে এসে বসো। আমি বললাম, না ম্যাম, ঠিক আছি। এরকম জেদ করতে করতে একটা গর্তে চাকা পড়ল আর আমি অমনি রিক্সা থেকে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে ম্যাম একটু জোরেই হাসতে লাগলো। এই মুহূর্তে আমার তো ম্যামের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। যার সামনে একটু হিরো হতে চাইছিলাম, তার সামনে এসেই লজ্জা পাইলাম। আমার কপালটাই খারাপ। ম্যাম কোনো রকম হাসি থামিয়ে আমাকে বলল, তোমাকে বললাম ওইভাবে বসো না, পড়ে যাবে। নাও, জিদ করে কি হলো, আসো উঠে বসো, আবার তেমন কেউ দেখেনি। বলেই ম্যাম মুখ লুকিয়ে মুচকি মুচকি আবার হাসতে লাগলো। আমি মনে মনে আস্তে আস্তে বললাম, অন্য মানুষ দেখলেও আমার কিছু যায় আসে না, কিন্তু যার কাছে লজ্জা পাই তার সামনে এমন হলো। ম্যাম বলল, কিছু বললে? আমি বললাম, না। ম্যাম বলল, আবার দূরে বসেছো? বলেই ম্যাম আমার হাত ধরে তার দিকে টেনে নিল। এই প্রথম আমি ম্যামের হাতের স্পর্শ পেলাম। মনে হলো এভাবে সারা জীবন উনি আমার হাত ধরে থাক। একটু পর কলেজে আসতে আমি গেটের সামনে নেমে গেলাম আর ম্যাডাম রিক্সা নিয়েই ভিতরে প্রবেশ করলো। ক্যাম্পাসে গিয়ে দেখি সাকিব এসে বসে আছে। আমি গিয়ে বললাম, কি অবস্থা দোস্ত? সাকিব বলল, এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? আমি বললাম, এই তো বিন্দাস। সাকিব বলল, খুব খুশি মনে হচ্ছে, ঘটনা কি মামা? তারপর সাকিবকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাকিব বলল, পুলিশ কি মামা, তোর তো কপাল খুলে গেছে। আমি বললাম, আমার কেন জানি ভয় লাগছে, সন্ধ্যায় ম্যাম ডাকছে, হয়তো ধরতে পারছে। সাকিব বলল, ধরা তো একদিন পড়তেই হবে, তাই ভয় করে লাভ নেই, সাহস করে যাস। আমি বললাম, এখন ক্লাসে চল। ক্লাসে এসেই ফার্স্ট ক্লাস আজকে নিলয় স্যারের। কোনো রকম স্যারের বোরিং ক্লাস 45 মিনিট কাটিয়ে দিলাম। পরের ক্লাস পরি ম্যামের। ম্যাম ক্লাসে এসেই আগে আশেপাশে তাকাতে লাগলেন, তাই আমিও নিজের ফোন বের করে ম্যামকে SMS করলাম। আমি বললাম, আজকে নীলপরীকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে ক্লাস বাদ দিয়ে সারাক্ষণ দেখতে থাকি। লিখেই ফোন আবার পকেটে ঢোকালাম। দেখি ম্যাম আশেপাশে তাকাচ্ছেন, কিন্তু কেন জানি ওই মুহূর্তে আমার হাসি চলে আসছে। সিরিয়াস মুহূর্তে আমার কেন জানি হাসি চলে আসে, না জানি এর জন্য কবে গণধোলাই খাই। যাই হোক, ম্যাম তার রিপ্লাই করলো, থ্যাংক ইউ সো মাচ, আজকে মূলত তোমার জন্যই এই নীল শাড়ি পরা। দেখা হয়ে গেছে তোমার, আর কোনো দুষ্টামি না, এখন ক্লাসে মনোযোগ দাও। SMS-টা দেখে কোনো রিপ্লাই না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস করে এখন ক্যাম্পাসে বসে আছি। ভাবলাম ম্যামকে একটু ডিস্টার্ব করি, তাই ফোন বের করে আবার SMS করলাম, হ্যালো নীলপরি, কি করছেন? কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাম জবাব দিল, অফিস রুমে বসে আছি, তুমি কই? আমি বললাম, কেন বলবো, আপনারই তো খুঁজে বের করার কথা। ম্যাম বলল, হিংস তো দাও। একটু স্মার্ট হওয়ার জন্য ম্যামকে বললাম, হিংস পরে দেওয়া যাবে, আগে এটা বলেন, আপনি যে ছেলের সাথে রিক্সায় আসলেন ওইটা কে ছিল? ম্যাম বলল, এই তুমি এইটা কোথায় দেখছো? দিলাম ম্যামকে একটু কনফিউশনে ফেলে, হি। তারপর আমি ম্যামকে বললাম, যেখানেই দেখি আগে বলেন ছেলেটাকে। ম্যাম বলল, আমার বাড়িওয়ালার ছেলে, সেও তোমার সাথে পড়ে। আমি বললাম, ভালো, তবে ওই বাড়িওয়ালা ছেলে পর্যন্তই যেন থাকে। ম্যাম বলল, মনে হচ্ছে শাসন করছো। আমি বললাম, ধরে নিও ওইটাই। এইদিকে আমি মনে মনে হাসি চেপে রাখতে পারছি না। আমার এই অবস্থা দেখে সাকিব বলল, কিরে মামা, তুই একা একা হাসছিস কেন, কি হয়েছে? আমি বললাম, SMS গুলো পড়। তারপর দুইজনে একসাথে হেসে উঠলাম। সাকিব বলল, তুই তো সেই জিনিয়াস মামা, নিজেই আসছিস ম্যামের সাথে, আবার নিজেই বলছিস ছেলেটাকে। আমি বললাম, বেশি দাঁত বের করিস না, সব পড়ে যাবে, এখন বাসায় চল। সাকিব বলল, কেন, তুই ম্যামের সাথে যাবি না? আমি বললাম, ম্যাম কিছুই বলেনি, তাই একাই যাব। সাকিব বলল, ওকে বাই দোস্ত, কাল কলেজে দেখা হবে। আমি বললাম, ওকে বাই। বলেই আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে রুমে বসে আছি। ফোন চালাইতে ইচ্ছে করছে না, তাই ঘুমানোর প্রয়োজন, তাই শুয়ে পড়লাম। কখন ঘুম ধরছে জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে। তখনই মনে হলো ম্যাম তো দেখা করতে বলেছে, কি একটা পার্সোনাল কথা বলবে।
তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, শহরের বাতিগুলো জ্বলে উঠেছে। বাতিগুলো মনে হচ্ছে পুরো শহরকে জাগিয়ে রাখছে। এরকম পরিবেশ দেখে মনটাই অনেক ভালো হয়ে গেল। কিন্তু ম্যাম এখনো আসছে না কেন? উনি তো বললো সন্ধ্যায় দেখা করবে। ফোনে তাকিয়ে দেখি 7:23 বাজে। তাহলে ম্যাম কি এসে আমাকে না পেয়ে আবার ফিরে গেছে? আমি কি ম্যামদের বাসায় যাব? কিছুক্ষণ ভেবে ঠিক করলাম যাব। তাই সিঁড়ি বেয়ে নেমে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই হাত কাঁপছে। যদি বলে কেন এসেছো তাহলে? এত ভেবে লাভ নেই, যা হবার হবে। বুকে 2 কেজি সাহস নিয়ে কলিং বেল চাপ দিয়েই ফেললাম। কিছুক্ষণ পর একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিল। দেখে ম্যামের আম্মুই মনে হলো, তাই বললাম আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল ওয়ালাইকুম আসসালাম। তুমি খলিল ভাইজান, আমার আব্বু এর ছেলে তাই না? আমি বললাম জি আন্টি। আন্টি বলল আসো বাবা, ভিতরে আসো। তোমার আব্বুকে খুব ভালো মতোই চিনি, উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের অনেক উপকার করেছেন। আমি বললাম না আন্টি, ভিতরে যাব না, ম্যাম আছে। আন্টি বলল কে, পড়ি? আমি বললাম জি আন্টি। আন্টি বলল আছে, তুমি ওর রুমে যাও। আমি বললাম না আন্টি, আজকে ভিতরে যাব না, আপনি ম্যামকে ডেকে দেন। আন্টি বলল আরে আসো তো ভিতরে। বলে আন্টি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তারপর বলল তুমি ওই রুমে যাও, ওখানে পড়ি আছে, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। আমি ম্যামের রুমে যেতে লাগলাম। দরজার সামনে যেতেই মনে হলো একবার দরজায় টোকা দেওয়া উচিত। তাই কোনো চিন্তা ভাবনা না করেই দরজায় টোকা দিলাম। ম্যাম ভিতর থেকে বলল আরে নক দেওয়ার কি আছে, ভিতরে আসো। তাই আমি সরাসরি নায়ক স্টাইলে রুমে এন্ট্রি নিলাম। কিন্তু একেবারেও নায়কগিরি ফলাতে পারলাম না। রুমে ঢুকতে চোখ আমার কপালে উঠলো, কারণ ম্যাম শাড়ি পরছে, পুরোটা পরা হয়নি, অর্ধেক পরে বসে আছে। কোমল হাত দিয়ে আসলের ভাঁজ ঠিক করছিল। চুলগুলো খোলা এলোমেলো ভাবে কাঁধের উপরে পড়ে আছে। ও যেন কোনো কবিতার অবিনষ্ট ছন্দ। ম্যাম নিচু হয়ে শাড়ির ভাঁজ ধরে আছে। উনি এখনো আমাকে লক্ষ্য করেননি। ম্যামের শাড়ির আঁচল পড়ে আছে, আর স্পষ্ট তার নাভি বোঝা যাচ্ছে, যেন আমাকে আকর্ষণ করছে। সেই মুহূর্ত আমার নিঃশ্বাস থমকে গেল। মুহূর্তটা এতটাই সুন্দর, এতটাই হৃদয় কাঁপানো ছিল যে আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম। একটু পর ম্যামই বললেন আম্মু ওখানে দাঁড়িয়ে না থেকে আমার শাড়ির কুচিটা ধরো, আমি একা পারছি না ঠিক করতে। ম্যামের কথায় আমার জ্ঞান ফিরলো। তাই আমি বললাম ম্যাম আমি রাকিব। ম্যাম আমার কণ্ঠ শোনার সাথে সাথে উপর দিকে তাকালো, আর চোখ বড় বড় করে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো। ম্যামের চিৎকার শুনে কি করব বুঝতে পারছি না, তাই আমিও চিৎকার দিলাম। তারপর আমি বললাম আরে ম্যাম চেঁচানোর আগে আসলটা তো তুলুন, তারপর চেঁচান। বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসলাম। ম্যামের চিৎকার শুনে আন্টি কিচেন রুম থেকে দৌড়ে আসছে। আমাকে দেখে আন্টি বলল পরীর কি হয়েছে বাবা, ও চিৎকার দিল কেন? আমি কি বলবো এখন ভেবে পাচ্ছি না, তাই বললাম ম্যাম আরশোলা দেখে চিৎকার দিয়েছে। আন্টি বলল এই মেয়েকে নিয়ে আমি কি করি বাবা, ছোট্ট একটা আরশোলাকে এত ভয় পেলে চলে? আমি ভাবলাম কি নাকি। বলে আন্টি আবার কিচেন রুমে যেতে লাগলো। আমাকে বের হয়ে যেতে দেখে উনি আবার বলল তুমি চলে যাচ্ছ কেন বাবা, কিছু খেয়ে যাও। আমি বললাম না আন্টি আজ খাবো না, অন্যদিন এসে খাবো। মনে মনে বললাম যেই জিনিস দেখলাম এমনিতেই পেট ভরে গেছে। তারপর তাড়াতাড়ি করে আবার ছাদে চলে আসলাম। আমি এখনো মনে হয় সেই সময়টাতে আটকে আছি, আমার নেশাই কাটছে না। ভাবছি রুমে চলে যাব, তাই পিছন ঘুরতেই কারো আসার শব্দ শুনতে পেলাম। তাই আর গেলাম না। একটু পর দেখলাম ম্যাম আসলো। এসে আমাকে বলল এই ছেলে তোমাকে এরকম আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? আমি বললাম এমা আপনিই তো দিলেন, দরজা তো নক করছি। ম্যাম বলল আমি তো ভাবছি আমার আম্মু। আমি বললাম সেটা তো আমার দোষ না, আমি কেমনে জানবো আপনি আন্টিকে ভাবছেন? ম্যাম বলল আচ্ছা তুমি তো কিছু দেখোনি তাই না? আমি এখন কি করে বলবো, অনেক কিছুই দেখেছি। ম্যাম আবার বলল কি হলো চুপ করে আছো কেন? আমি বললাম কিছুই দেখিনি। ম্যাম বলল সত্যি? আমি বললাম সত্যি। ম্যাম বলল তুমি আমাকে খুঁজতে বাসায় গেছো কেন? আমি বললাম বারে আপনিই তো বলছিলেন সকালে সন্ধ্যায় কি যেন এক পার্সোনাল কথা বলবেন, সেজন্যই তো ছাদে যেন উপস্থিত থাকি। আমি এসে দেখি আপনি নেই, তাই ভাবলাম আপনি হয়তো এসে চলে গেছেন, তাই গিয়েছিলাম। ম্যাম বলল বুঝলাম। আমি বললাম তো কি পার্সোনাল কথা বলবেন? ম্যাম বলল হ্যাঁ তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা বুঝলাম। আমি বললাম তো কি পার্সোনাল কথা বলবেন? ম্যাম বলল হ্যাঁ তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো তোমাদের ক্লাসেরই একটা ছেলে আমাকে প্রতিদিন SMS করে, অনেক সুন্দর কবিতা লিখে। এমন কাউকে কি তুমি চিনো? আমি একটু থমথম হয়ে বললাম না ম্যাম আমি এমন কাউকে চিনি না। ম্যাম বলল তুমি একমাত্র ভরসা ছিলে, তুমিও তাকে চিনো না? আমি বললাম তাকে চিনে কি হবে, ডিস্টার্ব করলে ব্লক করে দেন ম্যাম। ম্যাম বলল সেটা তোমাকে ভাবতে হবে না, শোনো তোমাকে একটা কাজ দিতে চাই, পারবে তো?
আমি বললাম বলেন কি কাজ ম্যাম, চেষ্টা করে দেখতে পারি। ম্যাম বলল ওই ছেলের আইডি তোমাকে দিচ্ছি, তুমি তাকে আমাকে খুঁজে দিবে, কি পারবে তো? আমি মনে মনে অনেক হেসে যাচ্ছি, কোনো রকম হাসি চেপে আছি। আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বললাম, বাহ ম্যাম বাহ, আমাকে খোঁজার জন্য আর কাউকে পেলেন না, আমাকে এই খোঁজার দায়িত্ব আমাকেই দিলেন, কেমনে খুঁজি এখন আমি? ম্যাম আবার বলল, কি হলো বলো, খুঁজে দিতে পারবে কিনা? আমি বললাম ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব। ম্যাম বলল ঠিক আছে, আইডিটা নাও। আমি বললাম ওকে। ম্যাম বলল এই যে এটা ছদ্মবেশী কবি, তার নাম্বারও নাও। আমি বললাম ওকে। আমি আমার সবকিছু নিয়ে নিলাম। তারপর ম্যাম বলল এখন তোমার নাম্বার দাও। আমি অবাক হয়ে বললাম কেন ম্যাম? ম্যাম বলল তোমাকে অনেক দরকার লাগতে পারে, প্রয়োজনে ফোন করব। আমার ফোনে 2টা সিম ছিল, তাই বেঁচে গেছি। আমি আরেক সিমের নাম্বার ম্যামকে দিলাম। নাম্বার নেওয়ার পর ম্যাম বলল ওকে এখন তুমি যাও। আমি বললাম ওকে ম্যাম, বলেই আমি চলে আসতে লাগলাম। পিছন থেকে ম্যাম বলে উঠলো আর শোনো। আমি বললাম জি বলেন। ম্যাম বলল আমার রুমের ঘটনা জানো আর কেউ না জানে। আমি বললাম ঠিক আছে ম্যাম। বলেই আমি চলে যেতে যেতে মুচকি হেসে উঠলাম। আমার রুমে গিয়ে আর হাসি চেপে রাখতে পারলাম না, অনেক জোরে হেসে উঠলাম। একটু পর রাতের খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে গেল, তাই রাতের খাবার খেয়ে আসলাম। রুমে এসে ভাবছি ম্যামের সাথে একটু কথা বলি, তাই অনলাইনে না গিয়েই ফোনে SMS দিলাম, হ্যালো ম্যাম। একটু পর ম্যামও রিপ্লাই করলো, হাই পিচ্ছি স্বপ্নচারী। আমি বললাম কি করছেন? ম্যাম বলল তোমার SMS এর অপেক্ষা করছি। আমি বললাম তাই, যদি না করতাম? ম্যাম বলল তুমি ভোলার ছেলে নয়, সেটা আমি ভালোই জানি। আমি বললাম বিশ্বাস করেন আমায় ম্যাম? ম্যাম বলল তোমাকে বিশ্বাস করা যায়। আমি বললাম থ্যাঙ্কস। ম্যাম বলল তোমাকে খুঁজে পেতে আমার আর বেশি সময় লাগবে না। আমি বললাম কি করে ম্যাম? ম্যাম বলল লোক লাগাইছি, আমিও চেষ্টা করছি। আমি মনে মনে বলছি কেমন লোক লাগাইছেন তা তো দেখতেই পারছি, আমাকে খোঁজার জন্য আমাকেই বলছেন। ম্যাম আবার বলল কিছু বলছো না যে? আমি বললাম আপনাকে নিয়ে ভাবছি। ম্যাম বলল কি ভাবছো শুনি? আমি বললাম ওকে, সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করছি। আপনি কি জানেন আপনাকে ঘিরে ভেবে কেটে যায় আমার সকাল সন্ধে, একটা মিষ্টি হাসি একটুখানি রাগ, দু চোখে লুকানো হাজারো অনুরাগ। আপনি হেঁটে গেলে বাতাসও থমকে দাঁড়াই, আপনার নামে আমার কবিতা সাজাই। ক্লাসে পড়ান অথচ হৃদয় চুরি করেন, কি অদ্ভুত আপনি, না চাইলেও প্রেম জাগান। আপনার চোখে লুকানো এক গোপন গল্প আমি পড়তে চাই প্রতিদিন একটু একটু করে। আপনি যেখানেই থাকেন আমি থাকি পাশে, আপনিই তো আকাশ, আমি শুধু চাঁদের ভাষা। আপনার নামটা মনে পড়লেই গালে হাসি, আলোর মতো আপনি আমার সব আধারে ভাসি। আপনি জানেন না আমি কিভাবে ভালোবাসি, তবুও হৃদয় বলে আপনি আমার চিরচেনা মধুর চাহনি। সাথে সাথেই ম্যাম হার্ট ইমোজি পাঠিয়ে দিলেন, আরও লিখলেন আচ্ছা তুমি কি কবিতা লেখো নাকি জাদু করো বলো তো? আমি বললাম কেন ম্যাম? অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ম্যাম বলল তোমার শব্দগুলো আমার মনে নরম কাঁপন তোলে, কখন যে তুমি আমার এক অভ্যাস হয়ে গেছো নিজেও জানি না। তোমার প্রতিটা লাইন আমাকে ছুঁয়ে যায়, যেন তুমি আমার মনটা পড়ে ফেলো নিঃশব্দে। তোমার কবিতা পড়ে আজ রাতে ঘুম আসবে কিনা জানি না, তবে মনে হবে তুমি পাশে বসে আমার মনের দরজায় নক করছো। আমি বললাম আচ্ছা ম্যাম, একটা কথা বলি। ম্যাম বলল অনুমতি নিতে হবে না, তুমি যেটাই বলো শুধু শুনতেই ইচ্ছে করে। আমি বললাম ওকে। আপনি কি রাতে ঘুমান না? ম্যাম বলল কেন বলো তো? আমি বললাম মনে হয় ঘুমান না। ম্যাম বলল না ঘুমাই তো। আমি বললাম ঘুমালে প্রতিদিন আপনি আমার স্বপ্নে কি করেন? ম্যাম বলল তুমি আসলে একটা দুষ্টু পিচ্চি। আমি একটু হাসি দিলাম। এরকম ভাবে আরো কিছুক্ষণ ম্যামের সাথে দুষ্টু মিষ্টি ফাজলামি করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু কলেজে যেতে ভালো লাগলো না, তাই কলেজে গেলাম না। রুমে শুয়েই আছি, তবুও ভালো লাগছে না, তাই নিচে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখছিলাম। হঠাৎ দরজায় কে জানি কলিং বেল বাজালো। আম্মু কিচেন রুম থেকে বলল রাকিব দেখ তো কি আসলো এই সময়। আমি বললাম ওকে আম্মু, তাই উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি উপরতলার আঙ্কেল, মানে পরিমেমের আব্বু। তাই আমি বললাম আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বলল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম আঙ্কেল প্লিজ ভিতরে আসেন। আঙ্কেল বলল তোমার আব্বু আছে?
আমি বললাম আছে আঙ্কেল, আপনি ভিতরে আসেন প্লিজ। তারপর আঙ্কেল ভিতরে আসলে আমি আবার দরজা লক করে দিলাম। আম্মু ভিতর থেকে বের হয়ে এসে বলল, কি আসছে রাকিব? তারপর আঙ্কেলকে দেখে বলল, ভাইজান কেমন আছেন? আপনি তো আসেনি না। আঙ্কেল বলল, ভালো আছি ভাবি। খলিল বাসায় আছে? আম্মু বলল, আছে ভাইজান, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আঙ্কেল বলল, ওকে। তারপর আম্মু আব্বুকে ডাকতে গেলেন আর আমি আঙ্কেলের কাছে বসলাম। একটু পর আঙ্কেল বললেন, তা তুমি এখন কি করছো বাবা? আমি বললাম, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আঙ্কেল। আঙ্কেল বলল, মাশাল্লাহ, আমাদের ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। বলতে বলতে আব্বুর আগমন। আব্বু এসেই বলল, কিরে, এ তো দেখছি গরিবের ঘরে হাতির পাম। আঙ্কেল বলল, দেখ, ঢং নাটক করবি না, কে গরিব আর কে ধনী সেটা তো বোঝাই যাচ্ছে। বড় লোক হলে তোর বাসায় আমি না, আমার বাসায় তুই থাকতি। তখন আম্মুর চা নিয়ে আগমন। চা দিতে দিতে বললাম, আপনার বন্ধু তো ঠিক কথাই বলছে ভাইজান। ঢাকা থেকে আমরা আসার পর আমাদের তো একেবারে ভুলেই গেছেন, আর মনে করেননি, আর আপনজনও ভাবেননি। কারণ আপন ভাবলে কি আর অন্য বাসায় গিয়ে উঠতেন? আঙ্কেল বলল, না ভাবি, আমি আপনাদের সাথে কখনো পারিনি আর পারবো না। আমি শুধু ওনাদের আড্ডাটা দেখছিলাম। তারপর আঙ্কেল বলে উঠলো, শোন বন্ধু, যে কাজে এসেছি। আব্বু বলল, বল। আঙ্কেল বলল, আগামী সোমবার আমার মেয়ে পরীর জন্মদিন, তোদের ফ্যামিলি সহ দাওয়াত রইল, তোর মেয়েকে দোয়া দিয়ে আসবি। আব্বু বলল, কি বলিস? আমার মেয়ের জন্মদিন আর আমি যাব না? এটা তো হতে পারে না, আমরা সবাই অবশ্যই যাব। যাক, তবুও আমার দিনাজপুর যাওয়ার আগে একটা শুভ কাজ হবে। আঙ্কেল বলল, ওকে দোস্ত, তাহলে থাক, আমাকে আরো অনেককে দাওয়াত পৌঁছে দিতে হবে। আব্বু বলল, দাঁড়া, তোর সাথে আমিও যাব। আঙ্কেল বলল, যাবি? চল তাহলে। বলে আঙ্কেল আর আব্বু চলে গেল। সোমবার তো কালকের দিনের পরেই, তার মানে কালকের দিন পরেই ম্যাডামের জন্মদিন। কিছু একটা প্ল্যান করতে হবে। দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় ছাদে হাঁটাহাঁটি করছি আর ভাবছি ম্যামের জন্য জন্মদিনে কি প্ল্যান করা যায়। তখনই দেখলাম ম্যাম ছাদেই আসছে। কাছে আসতেই বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম, কি করো এখানে? আমি বললাম, কিছু না, এমনি ম্যাম হাঁটতে আসছিলাম। ম্যাম বলল, ও আচ্ছা, আজকে ক্লাসে আসোনি কেন? আমি বললাম, এমনিতেই ভালো লাগছিল না তাই। ম্যাম বলল, ও আচ্ছা। আমি বললাম, আচ্ছা থাকেন ম্যাম, আমি নিচে যাই। ম্যাম বলল, ওকে যাও। বলেই আমি নিচে চলে আসলাম। রাতে খেয়ে শুয়ে আসি। হঠাৎ সারপ্রাইজটার কথা মাথায় আসলো, তাই আজকে আর ম্যামের সাথে কথা বললাম না। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। ফোনটাও সুইচ অফ করে রাখলাম। তারপর ক্লাসের আগেই কলেজে চলে গেলাম। সাকিবকেও আগেই আসতে বলেছি। সাকিবও যথাসময়ে চলে এসেছে। এসে আমাকে বলল, বল দোস্ত, এত জরুরি তলব কিসের? আমি বললাম, শোন, কালকে ম্যামের জন্মদিন, তো আমি একটা সারপ্রাইজ দিব ভাবছি। সাকিব বলল, বল কি সারপ্রাইজ? আমি বললাম, তোর হেল্প লাগবে। সাকিব বলল, আরে বল না, কি করতে হবে? তারপর আমি সাকিবকে বলে দিলাম কিভাবে জন্মদিনে সারপ্রাইজ দিব। সব শুনে সাকিব বলল, অনেক ভালো হবে, আর অনেক সময়ের ব্যাপার, সাথে কিছু লোককেও ম্যানেজ করতে হবে। আমি বললাম, সেজন্যই তো তোকে ডেকেছি, তুই সব ম্যানেজ করবি। আর আজকে আমরা ক্লাসে যাব না, তোকে আমিও হেল্প করব। সাকিব বলল, ওকে চল তাহলে কাজে লেগে পড়ি। আমি বললাম, ওকে চল। তারপর ক্লাস শেষ হয়ে গেল, সবাই কলেজ থেকে চলেও গেল। আমি আর সাকিব সারপ্রাইজ রেডি করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হলো। সব রেডি করে সাকিবকে কিছু খাইয়ে ওকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পুরো বাসাটা সাজানো হয়েছে ম্যাডামের জন্মদিন উপলক্ষে। তার মানে আঙ্কেল অনেক ধুমধাম করেই ওনার জন্মদিন পালন করে। রাতে মরিচবাতির আলোতে আমাদের বাসাটা অনেক চমকাচ্ছে। বাসায় ঢুকতেই আম্মু বলে উঠলো, কিরে, সারাদিন কই ছিলি? তোর আব্বু তো তোকে অনেকবার ফোন করেছে। আমি বললাম, সরি আম্মু, ফোন বাসায় রেখে গিয়েছিলাম। আম্মু বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমি বললাম, ওকে আম্মু। বলেই আমিও আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন কিছু খাইনি, রেস্টুরেন্টে শুধু সাকিবকেই খাওয়াইছি, তাই আমি রাতের খাবার আগেই খেয়ে নিলাম। রুমে গিয়ে ফোনের কথা মনে হতেই ফোনটা সুইচ অন করলাম। অন করার সাথে সাথেই দেখি ম্যামের আনলিমিটেড মেসেজ আর অনেক কয়টা মিস কল। তাই দেরি না করে আমিও SMS লিখলাম। আমি বললাম, হ্যালো ম্যাম। ম্যাম কোনো রিপ্লাই দিল না, হয়তো জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বিজি আছে। তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখি অনেক সুন্দর ডেকোরেশন করে সাজাইছে। সাইডে সাউন্ড বক্স বাজাচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, হয়তো ম্যামেরই কোনো আত্মীয় স্বজন হবে। ম্যাম দেখি উদাস মনে দোলনায় বসে আছে। আমি আর ম্যামের কাছে গেলাম না, আমিও তার উল্টো দিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি SMS আসার টুং করে শব্দ হলো। ফোন বের করে দেখি ম্যামই SMS দিয়েছে। ম্যাম লিখছে, আচ্ছা তুমি মাঝে মাঝে এরকম না বলে হারিয়ে যাও কেন? আজকে তো একবারও আমার খোঁজ নিলে না। আমি বললাম, সরি ম্যাম, একটু বিজি ছিলাম, তবুও সেটা আপনার জন্যই। ম্যাম বলল, আমার জন্য মানে? আমি বললাম, সেটা না হয় পরেই জানেন। ম্যাম বলল, কি করো? আমি বললাম, আপনাকে দেখছি।
ম্যাম আশেপাশে দেখি তাকাচ্ছে, তাই আমি আবার বললাম, আপনি নিশ্চয়ই আশেপাশে তাকাচ্ছেন আমাকে দেখার জন্য। ম্যাম বলল, তুমি কেমনে জানলে? আমি বললাম, আপনি সবাইকে পড়াইতে পারেন আর আমি আপনাকে পড়তে পারি। ম্যাম বলল, তুমি সব কথা এত রহস্য করো কেন? আমি বললাম, আমি রহস্য থাকতেই ভালোবাসি। ম্যাম বলল, তুমি সারাদিন আমার সাথে কথা বলোনি, তাই আজকে অনেকক্ষণ আমার সাথে কথা বলবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মন খারাপ, আর কিছু খানোনি। ম্যাম বলল, আজকে সারাদিন কিছু খাইনি। আমি বললাম, কেন? ম্যাম বলল, কালকে তোমাকে অনেকবার কল দিয়েছি, SMS দিয়েছি, তুমি রিপ্লাই দাওনি, তাই মন খারাপ। আমি বললাম, আচ্ছা সরি, এখন খেয়ে আসেন, তারপর কথা বলবো। ম্যাম বলল, সত্যি বলবা তো? আমি বললাম, ম্যাম বলল, ওকে। বলেই ম্যাম দেখি দোলনা থেকে উঠে নিচে চলে গেল। এই সুযোগে আমিও নিচে এসে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ম্যাম আবার নক দিল। অনেকক্ষণ কথা বললাম। রাত 12টার পর আমি ম্যামকে বললাম, শুভ জন্মদিন ম্যাম। আজকে এই বিশেষ দিনে সিনিয়র ম্যামের কাছে আমার হাজারো শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনি শুধু আমার ম্যাম নন, আপনি আমার অনুপ্রেরণা, আমার জীবনের সেই আলো যার ছায়ায় আমি শীতলতা খুঁজি। আপনার হাসি আমার দিনগুলোকে করে তোলে আরো রঙিনময়, আর আপনার কথা আমাকে দেয় স্বপ্নের নতুন পাখা। আজকের জন্মদিনে আপনার জন্য আমার হৃদয় থেকে একটাই কামনা, আপনার জীবন হোক শান্তির, সফলতা আর অবিরাম সুখে ভরা। আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হোক, আর আপনি থাকেন সর্বদা হাসি খুশি, সুস্থ ও সুন্দর। আবারও আমার অন্তরের গভীর থেকে শুভ জন্মদিন। ম্যাম বলল, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন? আমি বললাম, কলেজ থেকে জানছি। ম্যাম বলল, এত সুন্দর করে কেউ জন্মদিনের উইশও করে? আমার আগে জানা ছিল না। আমি বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, কারণ তোমার মতো করে এত সুন্দর উইশ আমি কখনো কারো থেকে পাইনি। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উইশ। আমি বললাম, ফার্স্ট উইশ করতে পারছি তো ম্যাম? ম্যাম বলল, তুমি প্রথম। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেও পারিনি আমার জন্মদিনে এত সুন্দর একটা উইশ দিয়ে শুরু হবে। আমি বললাম, আগেই এত এক্সাইটমেন্ট দেখাবেন না। ম্যাম বলল, কেন? আমি বললাম, কারণ গিফটটা এখনো বাকি আছে। ম্যাম বলল, গিফট? তুমি আবার কি গিফট দিবে? আমি বললাম, কেন, ছোট মানুষ বলে কি গিফট দিতে পারি না? ম্যাম বলল, কেন পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমার কোনো গিফট চাই না। আমি বললাম, কেন? ম্যাম বলল, তুমি থাকলেই হবে। আমি বললাম, বুঝলাম না। ম্যাম বলল, তোমাকে এত বুঝতে হবে না। আমি বললাম, কিন্তু আমি তো গিফট রেডি করে ফেলছি। ম্যাম বলল, কি গিফট? আমি বললাম, সেটা না হয় দেওয়ার পরই দেখেন। ম্যাম বলল, কিন্তু দেওয়ার জন্য হলেও তোমাকে তো আমার সামনে আসতে হবে। আমি বললাম, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু কাল কলেজে যাবেন, ব্যাস। ম্যাম বলল, কাল তো আমার জন্মদিন, কিভাবে কলেজে যাব? আমি তো ছুটি নিয়েছি। আমি বললাম, প্লিজ আমার জন্য ক্লাস করতে হবে না, ক্লাস শুরু হওয়ার আগেই যাবেন, গিফট নিবেন, চলে আসবেন। ম্যাম বলল, আচ্ছা দেখি। আমি বললাম, দেখি না, প্রমিস করতে হবে। ম্যাম বলল, ওকে প্রমিস, যাব। আমি বললাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বলল, ওয়েলকাম। আমি বললাম, ওকে ম্যাম, আমি এখন ঘুমাবো, রাত প্রায় 1টা। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাও পিতৃ স্বপ্নচারী। আমি বললাম, আল্লাহ হাফেজ ম্যাম। ম্যাম বলল, আল্লাহ হাফেজ। বলে আমি অফলাইন হয়ে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে তো ম্যামের জন্মদিন, তাই অনেক আত্মীয় স্বজন আসবে। এজন্য আম্মু বলল সকাল সকাল গোসল করে রেডি হয়ে থাকতে, তাই আমি গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম। এইদিকে দরজায় কলিং বেল বাজতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল আর বলল, আরে পড়ি যে, তুমি তো আমাদের বাসায় আসোই না মা। ম্যাম বলল, সময় পাই না আন্টি, জানেন তো সকালে উঠে কলেজে যাই। আম্মু বলল, জানি, তা ভিতরে আসো মা। ম্যাম বলল, না আন্টি, যাব না, রাকিব আছে। আম্মু বলল, আছে মা, আসো। তারপর ম্যাম ভিতরে আসলেন। ম্যামকে আমার আম্মু আমার রুম দেখিয়ে দিয়ে বললেন, রাকিব ওই রুমে আছে, যাও মা। ম্যাম আসতে না চাইলেও আম্মু জোর করে পাঠিয়ে দিলেন। ম্যাম আমার রুমে উকি দিলেন। তারপর কাউকে দেখতে না পেয়ে আম্মুকে বললেন, আন্টি রাকিব তো রুমে নেই। আম্মু বলল, হয়তো ওয়াশরুমে গেছে, তুমিও রুমে বসো। ম্যাম বলল, ওকে। আর এইদিকে আমি মজা করে গোসল করতেছি। আর 5 মিনিট পর টাওয়াল পরে শাহরুখ খানের কুসকুস হোতা হে গান বলতে বলতে বের হলাম। কিন্তু সামনে ম্যামকে দেখেই চোখ আমার কপালে উঠলো। তখন আর পুরো গান বের হলো না। ম্যামকে দেখেই মুখ থেকে বের হয়ে আসছে শুধু কুসকুস কুকু। ম্যাম আমাকে দেখা মাত্রই চিৎকার দিল। আমি দৌড়ে গিয়ে ম্যামের মুখ চেপে ধরলাম, আর চেপে ধরা অবস্থায় বললাম, আরে ম্যাম কি করছেন, এটা আমার রুম, আম্মু উল্টাপাল্টা ভাববে, চুপ করেন প্লিজ, আমি মুখ ছেড়ে দিচ্ছি। বলেই আমি মুখ ছেড়ে দিলাম। তখন ম্যাম শ্বাস নিতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলল, তুমি প্লিজ চেঞ্জ করে আসো। আমি বললাম, ও হ্যাঁ। বলেই আমি ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে আবার ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আর মনে মনে ভাবলাম, আচ্ছা ম্যাম আমার রুমে কি করে, আবার কোনো সন্দেহ করলো না তো? সে যাই করুক, আবার আমার মান সম্মান ফ্রিতে নিলাম হয়ে গেল। ধুর।
তারপর প্যান্ট আর গায়ে গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। এখনো আমার অনেক লজ্জা লাগতেছে। কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম, ম্যাম এত সকালে আপনি আমার রুমে? ম্যাম বলল, তোমার কাছে একটা কাজ আছে। আমি বললাম, কি কাজ ম্যাম? ম্যাম বলল, আমার সাথে একটু কলেজে যেতে হবে। আমি বললাম, কি বলেন, এখন? ম্যাম বলল, এখনই চলো, যাবো আর আসবো। আমি বললাম, তা না হয় যাবো, কিন্তু কেন যাবেন? ম্যাম বলল, আরে তোমাকে সেই দিন বললাম না, একটা ছেলে আমাকে মেসেজ করে তোমাদের ব্যাচের। সে কেমনে জানতে পারছে আজকে আমার বার্থডে, তাই কলেজে গিফট দিবে। আমি বললাম, ও আচ্ছা, না জানার ভান করে। ম্যাম বলল, চলো। আমি বললাম, ওকে ম্যাম চলেন। ফোনটা সুইচ অফ করলাম। তারপর ম্যামের সাথে বের হলাম, একটা রিক্সা নিলাম। আজকে আর ওই ভুলটা করলাম না, ম্যামের একটু কাছাকাছি বসলাম। সকালটা আমার এভাবে শুরু হবে ভাবতে পারিনি। পরক্ষণেই আবার ওয়াশরুমের কথা মনে হলো, তাই আমি ম্যামকে বললাম, ম্যাম। ম্যাম বলল, বলো। আমি বললাম, আপনি আমার রুমে তখন কিছু দেখেননি তো, তাই না? ম্যাম বলল, সত্যি বলবো? আমি বললাম, অবশ্যই। ম্যাম বলল, সত্যি বলতে আমি সবকিছুই দেখে ফেলেছি। বলেই ম্যাম অট্ট হাসিতে মেতে উঠলেন। আমি মাথায় হাত দিয়ে বললাম, হাই হাই, এখন আমায় কি হবে? আমাকে কে বিয়ে করবে? ম্যাম আমার কথা শুনে আরো বেশি হাসতে লাগলো। হাসলে যে ম্যামকে এত সুন্দর লাগে আগে জানতাম না। আবার ক্রাশ খেলাম ম্যামকে দেখে। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। ম্যাম আমাকে বলল, তুমি এখানে থাকো, আমি ভিতর থেকে একটু আসছি। আমি বললাম, ওকে ম্যাম, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ম্যাম বলল, ওকে। আর শোনো। আমি বললাম, কি ম্যাম? ম্যাম বলল, এখানে তুমি একটু আশেপাশে নজর দিও তো, যদি তোমার কোনো ব্যাচমেট দেখতে পাও আমাকে জানাবে। আমি একটু মুচকি হেসে উত্তর দিলাম, ওকে ম্যাম। বলেই ম্যাম চলে গেলেন ভিতরে। আমি মনে মনে বলছি, ম্যাম আমার ব্যাচমেট কেন, এখন একটা কাকপক্ষীও আসবে না। যাই হোক, ম্যাম যাওয়ার পর আমি ফোনটা সুইচ অন করলাম। অন করার সাথে সাথে আমি ম্যামকে এসএমএস দিলাম। আমি বললাম, কলেজে গেছেন ম্যাম? ম্যাম একটু পর রিপ্লাই দিলেন, আচ্ছি তো, তুমি কই? আমি বললাম, আমার চিন্তা বাদ দিন, ওখানে ওয়াচম্যান দেখতে পাবেন, তার কাছে গিয়ে বলবেন চাবি। ম্যাম বলল, ওকে। ম্যাম ওয়াচম্যানের কাছে যেতেই উনি বলে উঠলেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম, চাবি? চাচা বলল, ও আপনি সেই, ওকে এই নেন চাবি। ম্যাম বলল, এটা আপনাকে কে দিতে বলেছে, তাকে দেখছেন? চাচা বলল, না ম্যাডাম, তার মুখ দেখিনি, মাস্ক পরা ছিল, তবে এই কলেজের ছাত্র মনে হলো। আমাকে কিছু টাকা আর এই চাবি দিয়ে বলল, কাল একটা ম্যাডাম আসবে, ওকে দিয়ে দিতে। ম্যাম বলল, ওকে। তারপর ম্যাম আবার মেসেজ করলো, চাবি পাইছি। আমি বললাম, চাবি দিয়ে তালা খুলে অডিটোরিয়াম রুমে যান। ম্যাম বলল, ওকে। তারপর চাবি খুলে ম্যাম অডিটোরিয়াম রুমে প্রবেশ করলো। চারিদিকে অন্ধকার। ম্যাম এসএমএস করলো, এখানে তো অনেক অন্ধকার। আমি বললাম, ফোনের ফ্ল্যাশ চালান। তারপর ম্যাম ফ্ল্যাশ জ্বালাতে আশেপাশে অনেক ভালো করে খেয়াল করলো। তার একটু পরেই ম্যাম খেয়াল করে দেখলো স্টেজের সামনে অনেক বড় পর্দা দেওয়া। ম্যাম আবার এসএমএস করলো। ম্যাম বলল, সামনে এত বড় পর্দা কেন? আমি বললাম, পর্দা থেকে 10 হাত সামনে বেঞ্চের উপর একটা রিমোট আছে, দেখেন, ওই রিমোটে গ্রিন বাটনে ক্লিক করেন। ম্যাম আমার কথা মতো পর্দা থেকে 10 হাত সামনে এসে একটা রিমোট দেখতে পেলেন। রিমোটের গ্রিন বাটনে প্রেস করতেই অটোমেটিক্যালি লাল, নীল, সবুজ অনেক রঙের মরিচবাতি জ্বলে উঠল এবং রুমকে বিভিন্ন রঙে আলোকিত করে তুলেছে। রুমটা বিভিন্ন ফুল দিয়ে চারিদিকে সাজানো হয়েছে। ফুলগুলো রুমটার সৌন্দর্য আরো বেশি করে ফুটিয়ে তুলছে। ম্যাম যেন অবাক হয়ে আছে। তারপর ম্যাম আবার আমাকে মেসেজ করলো, এটা কি করে হচ্ছে, এত সুন্দর কিভাবে হয়ে গেল? আমি বললাম, এখন রিমোটের পাশে রেড বাটনে ক্লিক করেন। ম্যাম বলল, ওকে। তারপর ম্যাম রেড বাটনে প্রেস করলো আর সাথে সাথে স্টেজে থাকা পর্দাটা উঠে গেল। পর্দার পিছনে যা ছিল সেটা দেখে ম্যাম অবাক হয়ে হা হয়ে তাকিয়ে আছে, কারণ পর্দার পিছনে সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে লাইটিং করে একটা বোর্ডে লেখা আছে, আই লাভ ইউ সিনিয়র ম্যাম। আমি সারা জীবন আপনার পিতৃ স্বপ্নচারী হয়ে থাকতে চাই, একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায়? ম্যাম দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। বোর্ডের সাইডে একটা ব্যাগ ও ঝুলানো আছে। ম্যাম পাশে গিয়ে ব্যাগটা হাতে নিল। তারপর দেখলো ব্যাগে একটা সুন্দর কালো ব্ল্যাক শাড়ি, সাথে আরো 2টা বক্সগুলো ম্যাম খুলে ফেললো। তারপর দেখলো একটাতে রেশমি কাচের চুড়ি, আরেকটাতে রিং, সাথে একটা চিঠিও আছে। ম্যাম চিঠি খুললো আর তাতে লেখা দেখলো, আমি আপনাকে যেই দিন প্রথম দেখি সেই দিন আপনি ব্ল্যাক শাড়ি আর রেশমি কাচের চুড়ি পরে এসেছিলেন। সেই দিন বলে বোঝাতে পারবো না ম্যাম, আমার ওই মুহূর্তটা কতটা ভালো লাগছে। শুধু মনে হয়েছিল আপনাকে সৃষ্টিকর্তা শুধু আমার জন্যই সৃষ্টি করেছে, তাই আমি আবার আপনাকে ওই রূপে দেখতে চাই, তাই এই গিফট দেওয়া। আর রিং দিলাম, এই রিং যদি আপনি পরেন তাহলে ভাববো আমার প্রপোজাল একসেপ্ট করছেন। ম্যামের চোখে পানি টলমল করছে আর ভাবছি কিভাবে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে। আমি আবার ফোনটা সুইচ অফ করে দিয়েছি। ম্যাম আবার আমাকে ফোন করলো, কিন্তু ফোন নাম্বার বন্ধ পেল।
কিছুক্ষণ পর ম্যাম স্বাভাবিক হয়ে বেরিয়ে আসলো। আমার কাছে পৌঁছাতেই আমাকে বলল, সরি অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। আমি বললাম, নো প্রবলেম ম্যাম। ম্যাম বলল, আশেপাশে কি কাউকে দেখলা বা সন্দেহ হলো? আমি বললাম, না ম্যাম, তেমন কেউ আসেনি। ম্যাম বলল, ওকে চলো। তারপর একটা রিক্সা ডাক দিলাম, রিক্সায় বসে আছি, কিন্তু এখন ম্যামকে কেন জানি আনমনে লাগছে। তাহলে কি কোনো ভুল পদক্ষেপ নিলাম? কিছুক্ষণ পর আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম কিছু হয়েছে? আনমনে থেকে চমকে উঠে আমাকে বলল, কিছু বললে? আমি বললাম, বলছি কিছু হয়েছে। ম্যাম বলল, কই না তো। আমি বললাম, গিফট পাইছেন? ম্যাম বলল, হুম। আমি বললাম, কি দিল, দেখতে পারি? ম্যাম বলল, ওকে। বলেই ম্যাম শুধু শাড়িটাই দেখালো, আর কিছু বললো না বা দেখালো না। তারপর আমি বললাম, অনেক সুন্দর শাড়িটা। ম্যাম বলল, হুম, সত্যি অনেক সুন্দর। তারপর ম্যাম আবার চুপচাপ হয়ে গেলেন। একটু পর ম্যাম ফোন বের করে কল দিতে লাগলেন, কিন্তু ফোন বন্ধই পাচ্ছিলেন। এজন্য ম্যাম আরো বেশি বিরক্ত হচ্ছিলেন। বারবার ফোন দিতে আমি একটু আর চোখে স্ক্রিনে তাকিয়ে দেখি আমার পিচ্চি স্বপ্নচারীটার নাম সেভ করা ব্যক্তিকে কল দিচ্ছে, মানে আমাকেই। তাই মনে মনে বললাম, সরি ম্যাম, ফোনটা আপনার সামনে ধরতে পারছি না। ম্যামের আনমনে থাকার কারণ মাত্র বুঝলাম। যাই হোক, একটু পরেই বাসায় চলে আসলাম। অবশ্য ম্যামই ভাড়া মিটালো। তারপর ম্যাম আমাকে ধন্যবাদ জানিয়ে ওনার ফ্ল্যাটে চলে গেলেন, আর আমিও আমার রুমে চলে আসলাম। সকাল থেকে কিছু খাইনি, তাই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। তারপর ভাবলাম এখন ম্যাডামের সাথে একটু কথা বলি, তাও ওনার বিরক্ত ভাব কমবে। হাজার হোক আজকে ম্যামের জন্মদিন, তাকে হাসি খুশি রাখতেই হবে। তাই ফোন সুইচ অন করতেই পরিম্যামের আব্বু মানে আঙ্কেল এসে ডেকে গেল। তাই ফোনটা আমার বিছানায় রেখে আবার চলে গেলাম। তারপর আঙ্কেল বলল, রাকিব, আজকে তো অনেক গেস্ট আসবে, যদি কাজে একটু হেল্প করতে অনেক উপকার হতো। আমি বললাম, অবশ্যই আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আঙ্কেল বলল, থ্যাংক ইউ বাবা। বলে আঙ্কেল আমাকে কাজ দেখিয়ে দিলেন। কাজের মাঝে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে আমি বলতেও পারি না। বিকালে কাজ শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়ে দিয়ে দিতেই কখন যে ঘুম চলে আসছে। আমি পার্কে চলে আসলাম, এসেই দেখি ম্যাম তো এখনো আসে নাই। ম্যাম তো আমার অনেক আগেই চলে আসার কথা, কারণ ম্যাম তো আমার আগেই বাসা থেকে বের হয়ে আসছে। আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম না তো? আবার ম্যামের এসএমএস চেক করলাম, তারপর চেক করে দেখি এই ঠিকানায় দেওয়া আছে। আমি তো ঠিক জায়গাতে আছি। তাহলে ম্যাডাম আসলো না কেন এখনো? তাই ম্যামকে আমি ফোন করলাম, কিন্তু এ কি, ম্যামের ফোন তো বন্ধ। আমি কিছুক্ষণ ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম, আর ম্যামকে ফোন দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরও যখন ম্যাম এলো না, তখন আমার কেমন জানি খটকা লাগলো। ম্যামকে আমাকে ঠকালো কেন জানি না, অজান্তেই চোখ থেকে পানি আসতে শুরু করছে। তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সাতে বসে ম্যামের কথাই বারবার মনে পড়তে লাগলো, কিভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলো। এইদিকে আমি ম্যামকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ। আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে, চারিদিকে শুধু ঘোলাটে দেখছি। বাসার সামনে আসতেই রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। রুমে এসেও কেমন জানি অস্থির লাগছে। ম্যাম আমার সাথে কেন এমনটা করলো, আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব। তাই ম্যামকে বলার উদ্দেশ্যে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় নক করলাম, ভিতর থেকে আন্টি এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম। রাকিব বাবা, কিছু বলবা? ভিতরে আসো। আমি বললাম, না আন্টি, ভিতরে যাব না, ম্যাম আছে। আন্টি বলল, না তো, সেই সকালে বের হয়ে গেছে, আর তো ফেরেনি। আমি বললাম, কি বলেন আন্টি, এখনো ফেরেনি? আন্টি বলল, না তো, কেন, কিছু হয়েছে? আমি বললাম, না আন্টি, কিছু হয়নি, আপনি দরজা লাগিয়ে দেন, আমি গেলাম। বলে আমি আবার আমার রুমে চলে আসলাম। ম্যাম সকালে বের হয়ে গেছে, এখনো ফিরে আসেনি, আবার আমার সাথে দেখা করতেও যায়নি। ব্যাপারটা কি? রুমে এক মুহূর্তও মন টিকছে না। তাই আবার ম্যামকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কোথায় খুঁজবো জানি না, তবুও বেরিয়ে পড়লাম। প্রথমে কলেজে খোঁজ নিলাম, কিন্তু সেখানেও ম্যামকে পেলাম না। ম্যাম কোথায় যেতে পারে আমার কোনো আইডিয়া নেই। তবুও সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তবুও ম্যামকে পেলাম না। এখন সন্ধ্যা 7টা, কিন্তু ম্যামের কোনো খোঁজ নেই। আমি রাস্তার পাশে ফুটপাতে হাল ছেড়ে দিয়ে বসে আছি, চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ে যাচ্ছে। হঠাৎ ফোনে টুং করে আওয়াজ হলো, আর সাথে সাথে ফোনটা বের করে এসএমএসটা দেখলাম ম্যামই এসএমএস করেছে, কিন্তু কোনো টেক্সট নয়, এটা কোনো জায়গার লাইভ লোকেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা আমার আসল ফোন নাম্বারে পাঠিয়েছে, মানে বাড়িওয়ালার ছেলে রাকিবকে। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে ম্যামের দেওয়া লোকেশনে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। প্রায় 20 মিনিট পর ম্যামের দেওয়া লোকেশন অনুযায়ী পৌঁছে গেলাম, কিন্তু এখানে তো কিছুই নাই। রিক্সাওয়ালা মামাকে সব খুলে বললাম, তাই উনিও আর চলে গেলেন না, আমার সাথেই ম্যামকে খুঁজতে লাগলেন। এটা একটা শুনশান জায়গা, কিন্তু এই জায়গায় ম্যামের ফোনের লোকেশন দেখাই কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম,
রিক্সাওয়ালা মামাও খুঁজলেন, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। তাই আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি একটা পুরনো গ্যারেজের মতো, মনে হয় পরিত্যক্ত, অনেকদিন কেউ ব্যবহার করে না, আর সহজে এখানে কেউ আসবেও না। আমি আর রিক্সাওয়ালা মামা গ্যারেজের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলাম না। কারণ এটা তো ম্যামের চুলগুলো এলোমেলো হয়ে আছে, শাড়ি ঠিকভাবে নেই, এলোমেলো ভাবে ছেঁড়া, ব্লাউজের অনেকখানি ছেঁড়া, হাতে যেখানে ছেঁড়া তার দুই পাশে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। ম্যামকে এই অবস্থায় দেখে চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। ওখান থেকে এক দৌড়ে ম্যামের কাছে ছুটে এলাম। তারপর হাঁটু গেড়ে বসে ম্যামের মাথা আমার মাথার উপর উপর করে নিয়ে বলতে লাগলাম, ম্যাম আপনার কি হয়েছে? প্লিজ একবার চোখ খোলেন, আমি এসে গেছি ম্যাম, আর কোনো চিন্তা নেই ম্যাম, প্লিজ ম্যাম একবার চোখ খোলেন। ম্যামের মুখটা একদম বিবর্ণ নিস্তেজ, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস চললেও খুব ধীরে ধীরে, যেন জীবন তার সেই ধাপে এসে ঠেকেছে। আমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম, ম্যাম প্লিজ একবার চোখ খোলেন, আমি রাকিব, দেখেন তো আমি এসে গেছি, প্লিজ ম্যাম। ম্যামের হাতটা তুলে নিজের কপালে চেপে ধরলাম, হিমশীতল হয়ে গেছে হাতটা। কখনো ভাবিনি আমার এই স্পেশাল মানুষটাকে আজ এভাবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখতে হবে। রিক্সাওয়ালা বলল, মামা আর সময় নষ্ট করেন না, চলেন ওনাকে নিয়ে হাসপাতালে যাই। রিক্সাওয়ালা মামার কথা একদম ঠিক, তাই আমি কোনো মতে ম্যামের নিথর শরীরটা কোলে তুলে নিলাম। শাড়িটা এলোমেলো ভাবে ঝুলে পড়েছে, কেউ যে চরম বর্বরতা করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। রিক্সায় বসে আমি এক হাতে ম্যামকে ধরে রেখেছি, আর এক হাতে ওনার চুলগুলো ঠিক করে দিচ্ছি। মাথাটা আমার কাঁধে হেলিয়ে দিতেই মনে হলো আমি যেন এক মৃতপ্রায় ভালোবাসাকে বুকে আগলে আছি। আমার চোখের পানি থামছেই না। এই ভালোবাসা তো এমন ছিল না, এভাবে কষ্ট পাওয়ার জন্য তো আমরা ভালোবাসিনি। হাসপাতালে পৌঁছে ম্যামকে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। ডাক্তাররা দৌড়ে এলেন, নার্সরা স্ট্রেচারে করে নিয়ে গেল। কেউ কিছু জিজ্ঞেস করছে আর আমি শুধু কাঁদছি, বলতে পারছি না কিছুই, যেন গলা থেকে শব্দ বেরোচ্ছে না। একজন নার্স বলল, আপনি কি রোগীর আত্মীয়? আমি বললাম, আমি ওনার ছাত্র, আমি ওনার কিছু, আমি ওনার সব। আর বলতে পারলাম না। আমি বাসায় খবর দিয়ে আম্মুকে জানালাম। কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলেন। ঘন্টাখানিক পর ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তার বলল, আপনি ওনার সাথে ছিলেন? আমি কাপা গলায় বললাম, জি আমি ছিলাম। ডাক্তার বলল, খুব দুঃখজনকভাবে বলছি, মেয়েটিকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। ওনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, রক্তক্ষরণও প্রচুর হয়েছে। কিন্তু আমি বললাম, কিন্তু কি ডাক্তার, প্লিজ বলেন, বাঁচবে তো? ম্যাম বাঁচবে না। ডাক্তার বলল, এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা ওনার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছি, আপনি দোয়া করেন। আমি হাসপাতালের করিডোরে বসে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আঙ্কেল আন্টি সবাই কাঁদছে। ভালোবাসা যদি এমন কষ্টের হয় তাহলে আমি আর ভালোবাসতে চাই না। আমি শুধু চাই ম্যাম আবার আমাকে একবার বলুক আমার পিতৃ স্বপ্নচারীটা, শুধু একবার। রাত প্রায় 3টা বাজে। হাসপাতালের করিডোরে আমি একা বসে আছি। চোখের নিচে কালি জমেছে, চোখ লাল হয়ে আছে, ঠোঁট শুকিয়ে গেছে, একবারও চোখের পানি শুকায়নি। হঠাৎ এক নার্স দৌড়ে এলো। নার্স বলল, আপনি রাকিব? আমি হতভম্ব হয়ে মাথা নেড়ে বললাম, জি। তাড়াতাড়ি চলুন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, ডাক্তার আপনাকে দেখতে বলেছে। আমি দৌড়ে গেলাম আইসিইউর সামনে। কাচের ভেতর থেকে ডাক্তার একজন ইশারা করলেন। তারপর আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। ম্যাম তখনও চোখ বন্ধ করে শুয়েছিলেন, মুখে অক্সিজেন মাস্ক, মুখটা কেমন যেন নীলছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ওনার পাশে গিয়ে হাত ধরলাম। ম্যাম, ম্যাম আমি রাকিব, আপনার ছদ্মবেশী কবি, প্লিজ চোখ খোলেন, প্লিজ একবার শুধু বলেন আমার পিতৃ স্বপ্নচারীটা। ম্যামের চোখের কোণে হালকা এক ফোঁটা জল চিকচিক করলো। হয়তো শেষ ভালোবাসাটা ঠিক সেখানেই জমা। ধীরে ধীরে ঠোঁট নড়ল, কণ্ঠে ভেঙে ভেঙে বললেন, রাকিব তুমি ছদ্মবেশী কবি, তুমি তোমার ম্যামের সব ছিলে, অনেক কষ্ট হচ্ছে। আমি কাপা গলায় বললাম, না ম্যাম প্লিজ আমার জন্য একবার বাঁচেন, একবার, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ ম্যাম। ম্যামের ঠোঁটে অল্প হাসির রেখা ফুটে উঠল, চোখে তীব্র বিষণ্ণতা। তারপর বলল, রাকিব জীবনটা হয়তো আমাদের জন্য ছিল না, কিন্তু বিশ্বাস করো তোমার ম্যাম শুধু তোমাকেই ভালোবাসে, আর সারা জীবন তোমাকেই ভালোবাসবে, শুধু তোমাকেই। এই কথা শেষ হতেই মেশিনের বিপ শব্দটা থেমে গেল। এক লাইন সোজা টোন, একটা জীবন থেমে গেল। আমি বোবা হয়ে গেলাম, কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিলাম না। হঠাৎ এক চিৎকার করে উঠলাম, ম্যাম প্লিজ না। আমি ওনার নিথর দেহটাকে জড়িয়ে ধরলাম। নার্সটা আমাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে, কিন্তু আমি আঁকড়ে ধরে কাঁদছি। আমি বললাম, কেন চলে গেলেন ম্যাম? আমি তো এসেছিলাম, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম সব কষ্ট দূর করে দিব। আপনি শুইয়ে দিলেন আমার সব স্বপ্ন। আমি ভালোবাসা চেয়েছিলাম ম্যাম, আপনি তো আমার গোটা পৃথিবী ছিলেন। আপনি যদি না থাকেন তাহলে আমি কার জন্য বাঁচবো? ম্যাম প্লিজ একবার চোখ খোলেন, আপনার ছদ্মবেশী কবি আপনাকে ডাকছে ম্যাম।
আপনি তো বলেছিলেন আমাকে দেখা মাত্রই আপনি আমার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে চান। আমি তো আপনার সামনে, আপনি আমার চোখের দিকে তাকাচ্ছেন না কেন ম্যাম? আপনি এরকম করলে আমিও কিন্তু অভিমান করে দূরে কোথাও হারিয়ে যাব ম্যাম, আর কখনো ফিরে আসবো না ম্যাম। প্লিজ চোখ খোলেন না ম্যাম। বলে কাঁদতে কাঁদতে আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। চোখের পানি আর গাল ভিজিয়ে যাচ্ছে। ম্যামের নিথর দেহটা নিজের বুকে চেপে ধরলাম। আমি বললাম, একবার বলুন ম্যাম, আপনি অভিমান করেছেন? আমি কি কোথাও ভুল করেছি? আমি তো শুধু আপনাকে ভালোবেসেছিলাম, কেন এমন করলেন? ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। হাসপাতালের সব নার্স ডাক্তাররা পর্যন্ত নীরব, কাঁদছে সবাই। ম্যামের দেহটা যখন মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। একবার স্পর্শ করার অনুমতি দিচ্ছিল না কেউ। শেষবারের মতো গেট দিয়ে ওনার দেহটা বেরিয়ে যাওয়ার সময় আমি চিৎকার করে কেঁদে উঠলাম আর বললাম, ভালোবাসি ম্যাম, খুব ভালোবাসি। এত ভালোবাসি যে আপনি ছাড়া আমার কোনো কবিতা লেখা হবে না ম্যাম। ডাক্তার এসে বলল, আজকে আপনার লাশ নিয়ে যেতে পারবেন না, পোস্টমর্টেম হবে, তারপর কাল এসে নিয়ে যাবেন। তাই আমরা সবাই বাসায় চলে আসি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই দিন রাতে ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট হয় আর হাসপাতালে আগুন লাগে। খবর শোনা মাত্রই হাসপাতালে গেলাম। কোনো লাশেরই কিছু চেনা যাচ্ছে না। কোনো রকম শনাক্ত করে ম্যামের লাশ বাসায় নিয়ে আসা হলো। শেষবারের মতো আর ম্যামের মুখটাও দেখতে পেলাম না। কতটা হতভাগা আমি। ম্যামের কবরটা আমাদের বাসার পাশেই দেওয়া হয়েছে, যেটা আমি আমার রুম থেকে বেলকনিতে গেলে স্পষ্ট দেখতে পাই। এখন প্রতিদিন রাতে বেলকনিতে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর ম্যামকে কবিতা শুনিয়ে আসি। এভাবেই কাটছে আমার বোরিং লাইফ।